আসসালামু আলাইকুম। শুরু করছি অন্তঃবাসিনী পর্ব 15, শেষ পর্ব। লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। ভদ্রলোক ক্ষণকাল সময় নিলেন, আস্তে ধীরে রয়ে শুয়ে বললেন, ভাইজান, পিউ আর ধূসর দুজনকে খুব পছন্দ করে। আপনার যদি আপত্তি না থাকে, আমি মেয়েটাকে আমার ঘরের বউ করে তুলতে চাই। পিউয়ের বুক ধড়াস করে উঠল, চোখ নামালো মেঝেতে। ফেঁপে ওঠা লালচে গাল দেখে হাসল মারিয়া। কাঁধ দিয়ে ধাক্কা মেরে বলল, এখন লজ্জা পেলে হবে? আমার ভাইয়ের সাথে প্রেম করার বেলায় মনে ছিল না? পিউ কণ্ঠার্থ পেয়ে উত্তর দিতে পারে না, শুধু চেয়ে থাকে নিচে বসা সেই তামাত্র পুরুষের পানে। সব ঠিকঠাক হলে ওই মানুষটা কদিনের মাঝেই ওর হবে। আমজাদ স্তব্ধ। এমন কিছু ঘুণাক্ষরেও মাথায় আসেনি। বিভ্রান্ত লোচন বলিয়ে আনলেন স্থির পানে। মিনা যে এ ব্যাপারে এক্ষুনি শুনেছেন সেটা তার চোখ মুখে স্পষ্ট। চায়ের কাপটা আস্ত টেবিলে রাখলেন তিনি, তবে ঠান্ডা তার স্বর। কি বলছো, তুমি নিশ্চিত? উত্তর দিলেন রুবাইদা। জি ভাইজান, আমরা সবাই এ ব্যাপারে জানি। আমিও চাই পিউ আমার ছেলের বউ হয়ে আসুক। বাড়ির মেয়ে তাহলে বাড়িতেই তো থাকলো, তাই না? আমজাদ মিনাকে বললেন, ওকে ডেকে আনো তো। ভদ্রমহিলা যেতে নিলেন, পূর্বেই পিউকে নেমে আসতে দেখা যায়। তলব শুনে হাত পায়ে টালমাটা তাণ্ডব নেমেছে তার। কম্পিত শরীরটা টেনে কোনো রকমে বাবার সামনে দাঁড়ালো এসে। একবার চোরা চোখে দেখে নিল ধূসর ভাইকেও। আমজাদ কড়া কণ্ঠে প্রশ্ন ছুড়লেন, ধূসরকে নাকি তুমি পছন্দ করো? পিউয়ের আরক্ত চিবুক বক্ষ ভাগে নার্ভাসনেসে ডুবুডুবু চিত্ত। ঢোক গিলে বলল, জি। ধূসর নেত্রপল্লব বুঝে নেয়। প্রশস্ত বুক স্বস্তিতে ওঠানামা করে। বাকি ঠোঁটগুলো ছড়িয়ে পড়ে রং বেরঙের হাসিতে। কিন্তু থম মেরে গেলেন আমজাদ। মুখশ্রীতে নেমে এলো গুরুগম্ভীর ছটা। আফতাব বললেন, ভাইজান, আপনি একদম ভাববেন না। পিউ এ বাড়ি এলে খুব ভালো থাকবে। আমরা তো সবাই ওকে ভীষণ ভালোবাসি। ও তো আমার আরেকটা মেয়ে। জবাব দিলেন না ভদ্রলোক। ধূসরের গম্ভীর চোখ সরু হলো এবার। ইকবাল হিসফিস করল, এই বেটা এত কথার পিঠে কেন চুপ করে আছে? দেখ, মনে হয় মেয়ে না, তার জান চেয়েছে। বেঁকে বসলো বলে রে ধূসর। ধূসর নিশ্চুপ, তীক্ষ্ণ চোখে চাচার মতিগতি বোঝার চেষ্টা চালালো। এমন পরিস্থিতি এলে নিজের সবটুকু দিয়ে পিউকে নিজের করার উপায় জানা আছে তার। আমজাদ ওর দিকেই তাকালেন এখন। একটু হেসে বললেন, তোমাদের সম্পর্ক নিয়ে আমার কোনো অমত নেই। ধূসর সঙ্গে সঙ্গে অনেকগুলো বক্ষস্থল ছাপ ছাড়লো একসাথে। ধূসর তাকালো পিউর দিকে। বর্ষার স্যাঁতস্যাঁতে বাতায়নে একটি রক্তাভ সুন্দর মুখ, জলজলে মৃগনেত্রে সুখানুভূতির দুধসাদা প্রবাহ। পাতলা ঠোঁট টেনে মুচকি হাসল সে। হৃদয়হরণকারী মেয়েটাকে কাছে পাওয়ার লোভে কুসুর মতো দৃষ্টিতে কেবল বিমোহের তুষ্টি। সেই ক্ষণেই আমজাদ পুনরায় বললেন, কিন্তু আমার একটা শর্ত আছে। কপালে ভাঁজ পড়ল সকলের। ধূসরের শান্ত প্রশ্ন, বলুন কি শর্ত? কোনো রকম ভনিতা করলেন না তিনি। আগের মতোই দাঁড়ায় কণ্ঠে ঘোষণা দিলেন, পিউকে বিয়ে করতে হলে তোমাকে রাজনীতি ছেড়ে দিতে হবে। এই একটি কথা উৎফুল্ল পরিবেশ বদলে দিল সহসা। সহজ বিকেলে নরম হাওয়া অস্তূপ করে তুলল। দপদপ করে বিলীন হলো একাধিক হাস্যমুখ। আফতাব আশ্চর্য করে বললেন, এইসব কি বলছেন ভাইজান? যেটা শুনছো সেটাই। ইকবাল উদ্বেগ নিয়ে বলল, আঙ্কেল, ধূসর একজন এমপি, 5 বছরের দায়িত্ব ওর। এখন তো 5 মাসও হয়নি। এই অবধি আসতেও কত কাঠখড় পুড়িয়েছে আপনি জানেন। আর আপনি এক কথায় সব ছেড়ে দিতে বলছেন, সেসব তো আমার জানার কথা নয় বাবা। বহু বছর আগে আমার ভাই রাজনীতির জন্য ঘরবাড়ি ছেড়েছিলেন। তার জন্য আমাকে কম দুর্ভোগ পোহাতে হয়নি। আমার তো এখন দেখা উচিত আফতাবের ছেলে আফতাবদের মতোই হয়েছে কিনা। কিন্তু তাই বলে আঙ্কেল? আমজাদ খুব ধীর জবাব দিলেন। ইকবাল, এই তো কিছুদিন আগে বিয়ের রাতে মাঝ রাস্তায় মরতে বসেছিলে তুমি। সেটা তো এই রাজনীতির কারণেই। ভাগ্য সহায় না হলে তোমার স্ত্রী সেদিন বিধবা হতেও পারত। আমি নিশ্চয়ই বাবা হিসেবে আমার পিউয়ের জীবনে এরকম কিছু চাইব না। ইকবালের
শব্দ ভাণ্ডার ফুরিয়ে যায়। আফতাব কিছু বলতে গেলে থামালেন তিনি। ঠোঁটে হাসি রেখে বললেন, পিউ তোমার ভাবি আর আমার কাছে কি, সেটা অন্তত তোমার জানা দরকার আফতাব। বড় আদরে ওকে আমি মানুষ করেছি, তাই ওর জীবন সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে এইটুকু একটা শর্ত আমার থাকতেই পারে। অতঃপর স্তব্ধ বনে থাকা ধূসরের দিকে চেয়ে বললেন, শোনো ধূসর, তুমি ছেলে হিসেবে যথেষ্ট ভালো। যে কোনো বাবাই তোমার হাতে মেয়েকে তুলে দিতে লাফিয়ে আসবেন। হাজার খানেক মেয়েও ছুটবে তোমার পিছনে, কিন্তু এই হাজার মেয়ের মধ্যে তুমি যখন আমার মেয়েকে বেছেই নিলে, তখন এইটুকু ত্যাগ স্বীকার তো তোমাকে করতেই হবে বাবা। সময় আছে, ভাবো। হয় পিউ, নয়তো তোমার রাজনীতি। পরিণত স্বর শক্ত হলো বিষম। যদিও রাজনীতি ছেড়ে আসা পিউকে এক কথায় তোমার হাতে তুলে দেব আমি, কিন্তু দুটোকে একসাথে বেঁচে থাকবে পিউ। ইহজগতে তোমার হবে না। ওকে পাওয়ার কথা মাথা থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলতে হবে। পিউ আঁতকে উঠল, ফ্যাকাশে মুখমণ্ডলে ঘাটতি নামলো রক্তের। প্রিয় মানুষকে না পাওয়ার আতঙ্কে চোখ ছাপালো জলে। বলতে গেল, আব্বু 18 বছরে প্রথমবার মেয়েকে ধমক দিল নামজাদ। তুমি চুপ করো, এখানে তোমার কথা কেউ শুনতে চায়নি। পিউ কেঁপে ওঠে। তিনি এক মুহূর্ত থামলেন না। কাউকে বা ধূসরকে কিছুটি বলার সুযোগ না দিয়ে মেয়ের হাত হিড় করে টেনে নিয়ে চললেন। যেতে যেতে অশ্রুসিক্ত নয়নে ফিরে চাইল পিউ। ব্যাকুল, তার সবটুকু ঘিরে থাকে ধূসর ভাই, কিন্তু সে মানুষের নড়চড় নেই। গভীর চোখ, নিষ্প্রাণ, যেন ধূসর অতল হতে তুলে আনা কোনো নিরেট প্রস্তুর দাঁড়িয়ে আছে সেখানে। সারাদিন হাসি খুশিতে মেতে থাকা বাড়িটা এখন তিমিরে অতলানো মলিনতায় ভিজে। মন মেজাজ ভালো নেই কারো। ইকবাল, সাদিফ নিজেদের ঘর ভুলে গেছে, ঠায় বসে রয়েছে ধূসরের কামরায়। ছেলেটার দুর্বোধ্য মতিগতি। পিউ চলে যাওয়ার পর সেই যে কক্ষে এলো, নামেনি, খায়নি, এমনকি একটা কথাও বলেনি কারো সঙ্গে। বন্ধুর নীরস মুখ দেখে কষ্ট হয় ইকবালের। এসব রাগ গিয়ে বর্তায় আমজাদের ওপর। চাপা কণ্ঠে সাদিফকে বলল, এই বেটাকে হিটলার এমনি এমনি বলি না, দেখলে কি দারুণ একটা মুহূর্তে কি রকম চুটকি মেরে পণ্ড করে দিল। সাদিফ হতাশ কণ্ঠে বলল, ভাই এখন কি করবেন বলুন তো? এত কষ্ট করে আলাউদ্দিনকে টেক্কা দিয়ে এই জায়গায় এসে পৌঁছালেন, এর মধ্যে এরকম একটা পরিস্থিতি এসে গেছে, কি থেকে কি হবে ভাবলে আমারই বুক কাঁপছে। ইকবাল কিছু বলতে যাচ্ছিল, ওর মধ্যে ওপাশ থেকে দৃঢ় কণ্ঠ আদেশ করলো, এসব আলোচনা বাইরে গিয়ে কর, আমার রুম থেকে যা। জিভ কেটে মাথা নোয়ালো সাদিফ। এত আস্তে আস্তে বলেছে, তাও ভাই শুনে নিলেন। ইকবাল আহত চোখে চেয়ে থাকে। ফাঁস করে শ্বাস ফেলে ইশারা করলো সাদিফকে। দুজনে নিশ্চুপ ঘর ছাড়তে ধূসর উঠে গিয়ে ছিটকিনি টেনে দেয়। টাটু শব্দবিহীন বিছানায় এসে ভর ছাড়ে শরীরের। চোখ বুঝতেই এক ফোঁটা তপ্ত জল গড়িয়ে মিশে গেল বালিশে। পিউ শুয়ে শুয়ে কাঁদছে। ও ঘর থেকে ভেসে আসছে বাবা মায়ের চিৎকার চেঁচামেচির শব্দ। মিনা খুব করে বোঝাচ্ছে নামজাদকে, কিন্তু তার অনড় সিদ্ধান্ত, খসখসে আওয়াজ, আমি যা বলেছি তাই। ধূসর রাজনীতি না ছাড়লে আমার মেয়েকে আমি ওর হাতে জীবনেও তুলে দেব না। এ নিয়ে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো খুব খারাপ হবে মিনা। ভদ্রমহিলা ফুঁসে উঠলেন নরম গলায়, কি খারাপ হবে? গায়ে হাতে তুলবেন আমার? ওটাই তো বাকি আছে, তুলুন। মরার আগে স্বামীর মার খেয়ে মরি, গায়ে হাত তোলার কথা বলেছি। তাহলে শাসালেন কেন? সবসময় আপনি যা বলেছেন শুনেছি। পিহুয়ের বেশি শোনার আগ্রহ হলো না। উঠে এসে দরজা লাগালো। ঘড়িতে তাকিয়ে দেখলো রাত 2টো বাজে। আচ্ছা, এখন কি করছেন তিনি? এই যে পিউ চোখের জল ফেলে প্রতিটা প্রহর তাকে ভাবছে, তিনিও কি এরকম মনে করছেন ওকে? ও বাড়ি থেকে এসেছে কতগুলো ঘন্টা। ধূসর ভাই একটা ফোনও করলেন না। পিউ চোখ বুঝলো, নিজেই সিদ্ধান্ত নিল কল দেবার। অথচ এর আগেই রিং বেজে ওঠে। স্ক্রিনের নাম্বারটা দেখেই আস্ত রিসিভ করলো সে। ধূসর ভাই। কলকণ্ঠের মধুর ডাকে আবেশে চোখ বুঝে নিল ধূসর। ঘুম আসনি এখনো? ঘুম আসছে না কেন? আপনিও যে ঘুমাননি?
আমার রাত জাগার অভ্যাস আছে, তুই জেগে আছিস কেন? পিউ জবাব দিল না, তবে এক পশলা বর্ষানে ঝরঝর করে কেঁদে ফেলল। ধূসর বিস্তীর্ণ কণ্ঠে বলল, কাঁদছিস কেন? পিউ ফুঁপিয়ে ওঠা কান্নার তোরটাকে সময় দিল সামলাতে, বেগ পুহিয়ে বলল, আমি আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না ধূসর ভাই। হাসলো সে, রাশভারী কণ্ঠটা ভাঙা শোনালো আজ। নির্বোধ আমি পারবো? মেয়েটা মুখ চেপে ধরলো কান্না থামাতে। ধূসর মোলায়েম গলায় বলল, কাঁদিস না পিউ, তোর কান্না নিতে পারি না আমি। ভালো যখন বেসেছিস একটু ভরসা রাখ আমার ওপর। ও নাক টেনে বলল, আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে। ওদিক থেকে কাঙ্ক্ষিত উত্তর এলো না, অথচ খট করে লাইন কেটে গেল। প্রথম দফায় অবাক হলো পিউ, ব্যস্ত হাতে ফের কল দিল। এবার মুখের উপর এই লাইন কাটলো ধূসর। পিউয়ের বুক ভেঙে আসে। এমন কিছু সে আশা করেনি। ধূসর ভাই এমন করতে পারলেন? ব্যথা আর বিতৃষ্ণার বর্ষার ভর্তি হলো মায়াবতীর ডাগর ডাগর আঁখি। ঘড়িতে যখন 2টা 40 ফোনের স্ক্রিন জ্বলে উঠল হঠাৎ। পিউ হাঁটু গুছিয়ে রাখা লালচে মুখটা তুলতে চাইল সেদিকে। ধূসর কল দিয়েছে। স্পষ্ট তার নাম। অমনি ক্ষণিকের অভিমান বাষ্পের ন্যায় উবে গেল মেয়েটার। ধরফরিয়ে রিসিভ করলো, কিন্তু হ্যালো বলতেও সময় দিল না ধূসর। চমকে গিয়ে বলল, নিচে আয়। পিউ বাকরুদ্ধ, তড়াক করে দাঁড়িয়ে বলল, আপনি কোথায়? গেটের সামনে। মাথা ঘুরছে পিউর, শরীর টলছে ঘূর্ণিঝড়ে আহত গাছের মতো। ঘন ঘন ঢোক গিলে চেয়ে রইল ফোনের দিকে। ধূসর ভাই নিচে এত রাতে, এখন কিভাবে বের হবে সে? বুঝে গিয়া থাকে যদি। দুর্বলতার জোর হওয়া বক্ষে সাহস আনল পিউ। নিস্তব্ধ বাড়িতে তার হৃৎপিণ্ডের ধূপধাপ শব্দ যেন পরিষ্কার শোনা যাচ্ছে। খুব সাবধানে দরজা খুলে বাইরে এলো সে। বাবা মায়ের ঘর। অন্ধকার দেখে এতক্ষণে রুদ্র শ্বাস ছাড়ল, জুতো খুলে হাতে নিল। অতঃপর মধ্যরাতে কেবল একটি মানুষের ডাকে সাড়া দেওয়ার আশায় চোট লাগালো তার অস্থির পা দুটো। জং ধরা লোহার গেটের ওই পারে দাঁড়িয়ে আছে ধূসর। পিউ ফেরানো মানবটিকে সোডিয়ামের অল্প আলোতে চিনতেও পিউর বেগ পোহাতে হয় না। ডাকলো বড় আকুল হয়ে, ধূসর ভাই। তৎক্ষণাৎ ঘুরে চাইল সে। ঈষৎ হলদে প্রবাহীন দুজোড়া কাতর চোখ গুমড়ে উঠল সহসা। পিউ গেটের তালা খুললে ভেতরে এলো ধূসর। মুহূর্তের মধ্যে মেয়েটা ঝাঁপ দিল তার চওড়া বক্ষ পিঠে, দুহাতে আষ্টে পিষ্টে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। নির্লিপ্ত ধূসর নিষ্প্রভ এখনো। আকাশের দিকে চেয়ে বড় করে শ্বাস নিল শুধু। নিল ওষ্ঠ নামিয়ে চুমু আঁকল মাথায়। পিউ মুখ তুলল তখন, কেঁদে কেঁদে বলল, বাবা মনে হয় আমাদের মেনে নেবেন না। ও ভ্রু উচালো, তোকে বলেছে? কথা শুনে মনে হলো আমাকে ঘর থেকে বের হতে মানা করেছে। আপনাদের বাড়ির ধারের কাছেও যাওয়া নিষেধ। যদি নাড়ু বাড়ি পাঠিয়ে দেয়, বিয়ে দিয়ে দেয় ওখানে নিয়ে। আমার এক বান্ধবীর সঙ্গে এমন হয়েছিল। ধূসর ছট করে ওকে আবার টেনে নিল বুকে। দৃঢ়চিত্তে বলল, এমন কিচ্ছু হবে না। বুকের প্রখর তাণ্ডবের শব্দটা ওখানে মাথা রেখে পরিষ্কার শুনতে পাচ্ছি পিউ। সাথে সাথে পারছে কি মারাত্মক দোটানায় ঠিকরে পড়েছে মানুষটা। ইতস্ত করে বলল, একটা কথা বলবো? পিউ বুকে মিশে থেকেই বলল, আমরা যদি নিজেরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি তাহলে? ধূসর থমকালো, চট করে ওকে সরিয়ে আনলো বুক হতে। ব্যস্ত আওড়ালো, কি? অমন স্বরে। পিউ ঘাবড়ে গেছে, ভয় পেয়েছে। উদ্বেগ নিয়ে বলল, না মানে একবার বিয়ে হয়ে গেলে তো আর বাবা অমন করতে পারবেন না। আমাদেরও আর আলাদা হতে হবে না। ধূসর চুপ করে রইল। পরপরই অন্যদিকে মুখ ঘুরিয়ে জানালো, সেটা সম্ভব না। পিউর কণ্ঠে বক্রতা। কেন? আপনি আমায় ভালোবাসেন না? ধূসর সরাসরি তাকালো। সুনয়নার দীঘল নেত্র পল্লবের চুইয়ে পড়া জল বুক খানা মোচড় দিয়ে উল্টো করে রাখে। তাও নিরেট বুলি আওলায় ভালোবাসলে চোরের মতো পালিয়ে বিয়ে করতে হবে? তাহলে সেই ভালোবাসা শিকদার ধূসর মাহাতাব কোনোদিন বাসেনি। যদি তোকে বউ বানাতে হয় তবে সেটা গোটা শহরকে জানিয়ে বানাবো, কাপুরুষের মতো কাজী অফিসে গিয়ে নয়। পিওর যুক্তিতর্ক হারিয়ে যায়। ভেজা চোখ অনিমেষ মেলে রাখে শুকনো ঢোক নেড়ে শুধায়,
আর যদি এরকম না হয়, আব্বু যে শর্ত দিলেন সেটা তো আপনি কখনো রাখতে পারবেন না। তাহলে ধূসর চোখ শুরু করে, কে বলেছে পারবো না? মেয়েটা শুভ্রলতার গুটিয়ে আসে, ধূসর ঢোক গিলল, পেটানো দেহ ছুঁয়ে গেল এক টুকরো হিম বাতাসের খণ্ড। আমি পদত্যাগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পিউ আত্মত্যাগ করে উঠে, কি বলছেন? আপনি এত কষ্ট করে এই জায়গায় এসেছেন ধূসর ভাই, এত সহজে সেসব? তার কণ্ঠ উদাসীন। তোকে পেতে একটা কেন এরকম 100টা কষ্টের অর্জন আমি স্বেচ্ছায় বিসর্জন দিয়ে দেব। পিউ বিমূঢ়, হতবিস্তর, রক্তলাল অধৈর্যরা কান্নায় ভেঙে এলো। চোখের মাঝে সমুদ্র নামলো যন্ত্রণার। আচমকা পেছন থেকে গরুভার ডাক ছুড়ল কেউ একজন। পিউ নিগড় নিস্তব্ধ রাতে মনোব্যথায় মুখ বনে থাকা মেয়েটা চমকে উঠল। সবাইকে পেছন ফিরে বাবাকে দেখেই ত্রাসে ঝলকে উঠে বুকথচ নিরুৎসাহিত ধূসর ভয় ডরহীন মানব কখনো নিরুদ্বিগ্ন দাঁড়িয়ে। আমজাদ এগিয়ে এলেন, ধূসরের বুক ছুঁই ছুঁই পিউকে টেনে নিলেন শক্ত হাতে। এক গম্ভীর পুরুষের দোলাচল হৃদয়ে ঝড় নামালো এই দৃশ্যে। ধূসরের কষ্ট হলো একটা জীবন্ত দেহ ফরমালিনে চুবিয়ে চামড়া দিয়ে ছিলে নেওয়ার মতো। কষ্ট হয়তো এর থেকে কম। যতটা তার হলো পিউকে কাছ থেকে এভাবে নিয়ে যাওয়াতে। আমজাদ চোখ মুখ কঠোর করে বললেন, শিকদার বাড়ির ছেলেদের এতটা অধঃপতন হয়েছে কবে থেকে? দিনের বেলায় চুপ থেকে রাতের বেলা মেয়েদের পটাতে আসে তারা। পিউ উদ্বিগ্ন হয়ে কিছু বলতে গেলে থামল। ধূসর উত্তর দিল শান্ত কণ্ঠে, আপনার মেয়েকে নতুন করে পটানোর কিছু নেই বড় আব্বু। অনেক আগেই সে আমার প্রেমে পড়ে গেছে। যার প্রমাণ রাত 2টোর সময় আমার একটাকে ওর এখানে ছুটে আসে। আমজাদ ছুটে গেলেন, লজ্জা করে না? তোমার যে সত্র দিলাম সেটা মেনে নিতে পারছো না তাহলে আবার কেন এসেছো এখানে? আগে শর্ত মেনে তারপর আমার মেয়েকে ডাকতে আসবে। এর আগে অন্তত একটা নির্লজ্জতার প্রমাণ দিও না। ধূসর হাসল, যাতে বিদ্রূপ তুচ্ছতার ছেলের পরিচ্ছন্ন আভাস। ফোঁস করে দম ফেলে বলল, এসব নিয়ে এখন আপনার সঙ্গে আমি কোনো তর্কেই যাব না। শুধু একটা কথা বলছি, আজকে যেভাবে আপনি পিউকে আমার কাছ থেকে টেনে নিয়ে গেলেন, খুব তাড়াতাড়ি সেই হাতে আমার কাছে দিয়ে যাবেন ওকে। আমজাদ নিজেও একই রকম হাসলেন, গুছিয়ে বললেন, বেশ, তোমার সেই দিনের অপেক্ষায় আমিও রইলাম। অনেক রাত হয়েছে ধূসর, এবার তাহলে এসো। পিউ এর ভরসা সূক্ষ্ম মুখখানার দিকে একবার তাকালো। ধূসর আস্ত ক্লিষ্ট দৃষ্টি ফিরিয়ে বাড়ি ছাড়ল লম্বা পায়ে। পিউ চেয়ে থাকে অন্ধকারে। ধূসর মিলে যাওয়া অব্দি সেই নজর ফেরানো গেল না। প্রিয় মানবের প্রস্থান দেখতে দেখতে পরিষ্কার দৃষ্টি ঝাপসা রূপ নিয়েছে। বিস্তীর্ণ বুকে উতলে পড়ছে ভূগণ্ডলের সকল সুখ, সকল পীড়া। চোখ মুছিয়ে চুপচাপ ভেতরের দিকে হাঁটা ধরল সে। তখনই আমজাদ বললেন, দাঁড়াও। থামল পিউ। তিনি বললেন, তোমার থেকে আমি এমন কিছু আশা করিনি পিউ। রাত 2টো বাজে আর তুমি কিনা একটা ছেলের সাথে দেখা করতে বাইরে বেরিয়েছ। হোক ও আমার ভাইয়ের ছেলে, কিন্তু সে ফেরেশতা নয় নিশ্চয়? পিউ নিরুত্তর। হোক মাথা নামিয়ে রাখলো শুধু। আমজাদ মেয়ের চটচটে চোখ মুখ দেখে বললেন, তুমি যদি ভেবে থাকো এভাবে কান্নাকাটি করলে, রাত বিরেতে ধূসরের সাথে লুকিয়ে দেখা করলে আমার সিদ্ধান্ত বদলাবে, তাহলে তুমি ভুল। আমি এক কথার মানুষ। যেটা ও বাড়ি বলে এসেছি সেটাই এখনো বলবো। ধূসর রাজনীতি না ছাড়লে এর কোনো বদল হবে না। পিউ চোখ তুলল এবার, বাবার চোখের দিকে তাকালো। ভেজা কণ্ঠে থেমে থেমে বলল, কেন আব্বু? তোমার এই সিদ্ধান্ত তো আমি ধূসর ভাই দুজনেই কষ্ট পাচ্ছি। আর তাছাড়া ধূসর ভাই রাজনীতি করলে আমার তো কোনো অসুবিধে নেই। দ্বিতীয়বার মেয়ের উপর খেকিয়ে উঠলেন আমজাদ। সুবিধে অসুবিধে বোঝার বোধ আছে তোমার? একদম আমার উপর দিয়ে কথা বলবে না ধূসর। যদি তোমার জন্য এতই কষ্ট পাই, এতই ভালোবাসি তোমাকে, তাহলে রাজনীতি ছাড়ছে না কেন? সামান্য রাজনীতি যদি তোমাদের দুজনের মাঝে দেয়াল হয়, সেখানে ওই ছেলের ভালোবাসা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কাজ করার নাম নেই। বাড়ি বয়ে এসে বড় বড় বাতেলা ছেড়ে গেল পিউ। ধূসরের নামে এসে বাজে বাজে কথা শুনতে পারছে না।
বিনম্র কণ্ঠে বিরোধাভাস করল, উনি এই বয়সে এত দূর নিজেকে নিয়ে গেছেন, একটা নির্বাচনে লক্ষ লক্ষ মানুষের মন জিতে তারপর এমপি হয়েছেন। এসব তো চারটিখানি কথা নয়, কারো এক কথায় সেই সমস্তটা এভাবে ছাড়া যায়? তুমি হলে ছাড়তে পারতে। আমজাদ আশ্চর্য হলেন ভীষণ। মেয়েটা তার হ্যাঁ কে না বানাতে যায়নি কখনো। আর আজ কণ্ঠে গভীরতা সকল ধাপ পেরিয়ে বললেন, তাহলে আর কেমন ভালোবাসলো তোমায় সে? তোমার জন্য সামান্য এইটুকু করতে পারবে না? শোনো, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। এখন বাবাকে ভুল ভাবলেও ভবিষ্যতে ঠিকই এটা তোমার মাথায় ঢুকবে। আর ঘরে গিয়ে তোমার ফোন আমার কাছে জমা করে যাবে, ওটাই যত নষ্টের গোড়া। হুকুম জুড়ে তিনি নিজেই বাড়িতে ঢুকলেন। এবার পিওর ঠায় দাঁড়িয়ে রইল। এদিকে ধূসরের টানাপোড়েনে দগ্ধ হওয়া চেহারা, অন্যদিকে বাবার অটল সিদ্ধান্ত। দুইয়ের মাঝে কুল হারা নাবিকের ন্যায় ঠেকছে নিজেকে। না না ধূসর ভাই, ওর জন্যে তার স্বপ্নের পেশা জ্ঞান ছাড়বেন। এত উঁচুতে উঠে কেবল ওকে পেতে হলে তাকে নেমে আসতে হবে। পিউ যে মানুষটাকে ভালোবাসে, সেই ভালোবাসার দোহাই দিয়ে ধূসর ভাইয়ের হাসি কেড়ে নেওয়ার মতো কাজ সেই অজন্মে করবে না। পিউ অমন দাঁড়িয়ে দাঁড়িয়ে মনকে শক্ত করলো। নম্রতায় ভর্তি চিবুক আচমকা শিথিলতা হারালো। মস্তিষ্কে এই টানাটানিতেই একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললো সে। ব্যস্ত নগরী যেন কোলাহল শূন্যতায় মরেছে। আর চারদিকে কেবল দুর্গের নীরবতা। কোনো কিছুতেই শান্তি নেই, একটুখানি স্বস্তি নেই। আস্ত প্রাণটা হাঁসফাঁস করে গলার কাছে আটকে। সব মিলিয়ে দুরূহ দশায় পড়েছে ধূসর। গত রাত থেকে পিউয়ের ফোনে দেওয়া লাগাতার কল পিউ অব্দি পৌঁছায় না। না ফোন বন্ধ নয়, রিং হচ্ছে, অথচ যতবার কল দিচ্ছে ধূসর ততবার কেটে দিচ্ছে কেউ একজন। একবার শিকদার নিবাসের গেটের সামনেও গিয়েছিল সে, সেখানে বিশাল তালা ঝুলছে। ছেলেটার বুঝতে বাকি নেই এসব কার কাজ। পিউয়ের সঙ্গে যোগাযোগ করার সমস্ত পথ আস্তে ধীরে বন্ধ করে দিচ্ছেন আমজাদ। ওদিকে জবার আদিফও বাড়িতে নেই। কার কাছে গেলে পিউর খোঁজ পাবে ধূসর জানে না। তার চোখের পর্দায় মেয়েটার মেদুর পাপহীন মুখখানি ভেসে বেড়াচ্ছে। কেবল মনে পড়েছে ওদের এক একটি সুন্দর মুহূর্ত, কাছে আসে ভালোবাসার গল্প, কানে বাজছে পিউয়ের সমস্ত আদুরে কথা। হাসপাতালে খাওয়িয়ে দেওয়া থেকে শেষবার শোনা সেই ব্যতীত স্বর যদি নানবাড়ি গিয়ে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়। ধূসরের বক্ষ স্পন্দন থেমে যায়। মানুষ পটে দুদুলম্যান ধরণী জোরালো শ্বাস প্রশ্বাস থিতিয়ে আসছে যন্ত্রণায়। কিছু একটা ভাবতেই তামাতে চিবুক শক্ত হলো। পরপর বাধা রহস্য কঠিন দেখালো মুখশ্রী। এভাবে তার পিউকে তার থেকে কেড়ে নেওয়া তো সে মেনে নেবে না। দরকার পড়লে সমস্ত ভদ্রতা, সব নীতিমালা ভুলে যাবে ধূসর। পিউকে কাছে পাওয়ার নিকট পৃথিবীর সমস্ত কিছু তুচ্ছ তার কাছে। মেয়েটাকে নিজের করে পেতে যদি আদর্শ বলে কাজী অফিসে যেতেই হয় তাহলে সেটাই করবে আজ। কিন্তু এই দূরত্ব আর একদণ্ড সহ্য করার মতো ধৈর্য ইচ্ছে কোনোটাই ওর নেই। ধূসর উঠে দাঁড়ালো। দরজা অব্দি যেতেই সামনে পড়লেন আফতাব। ভেতরেই আসছিলেন তিনি। বাবা ছেলে মুখোমুখি থামে। ধূসরের ব্যতিব্যস্ত ভাবমূর্তি তীক্ষ্ণ চোখে মেপে নিলেন ভদ্রলোক। শুধালেন, কোথাও যাচ্ছ? ধূসরের সোজা সাপটা জবাব। পিউয়ের কাছে। ছেলের নীরব স্বরের তল পেতে বিলম্ব হয় না তার। এই তো ঠিক এই ভয়টাই শুরু থেকে পাচ্ছিলেন। খুব ঠান্ডা গলায় বললেন, কিছু কথা ছিল যদি শুনতে, জরুরি ভীষণ। ধূসরের হাম্পা বেয়ে তাড়াহুড়া বসে বলি ও নিচের দিকে তাকায়। ছোট শ্বাস ফেলে বলে, এসো। আফতাব বেডরুমের লম্বা সোফাটায় বসলেন। এসে স্থান ইশারা করলে ছেলেকে বলল, ধূসর বসো। তাগিদ ছিল আগে ভাগে। একটু তাড়াতাড়ি বললে, বাবা আমার তাড়া আছে। জানি না তোমার তাড়ার জন্যে আমার এখানে আসা। চোখ শুরু করলো সে, অথচ আফতাব মাথা নিচু করলেন। মন কষ্টে উতলে এলো গলার স্বর। ধূসর, তুমি বা আমার পরিবারের সবাই জানো আমি ভাইজানকে খুব ভালোবাসি। ভাইজান আমার জন্য কি, এই ব্যাখ্যা হয়তো আমার কাছে নেই, তবে এইটুকু জানি ভাইজান চাইলেই আমি এখন সব করতে পারবো। কেন জানো? কারণ ওই মানুষটা ছোট থেকে কখনো নিজের জন্য ভাবেনি, বরং নিজের সমস্ত শখ আহ্লাদ
আমার জন্য হাসিমুখে ছেড়ে দিয়েছেন। শুধু কি শখ, নিজের প্রয়োজনগুলোকে ছাড়তে কাল বিলম্ব করেনি। আব্বাজানের বেতন দিয়ে 3 ভাইয়ের ভালো পড়াশোনা, ভালো খাওয়া দাওয়া হতো না। আমাকে যখন একটা ভালো কলেজে পড়াশোনার কথা উঠলো, ভাইজান কি করলেন যেন, নিজের খরচটা নেওয়া বন্ধ করে টিউশনি খুঁজে নিলেন। রোদে তেতে পুড়ে পায়ে হেঁটে পড়াতে যেতেন কত কত পথ। ওনার খুব ইচ্ছে ছিল উকিল হবেন, কিন্তু আমার তখন ভালো কলেজে পড়াশোনা, সেখানকার বেতন, কোচিংয়ের টাকা পয়সা সব মিলিয়ে তার মুখই খোলেনি। যদি ভাইজানের কোনো শখের জিনিসও একবার ধরে বলতাম এটা ভালো, পরের দিন সেটা আমার রুমে পৌঁছে যেত। একবার আব্বাজানের কাছে একটা সাইকেলের জন্য অনেক বায়না করেছিলাম, পাইনি। দিন রাত আমার কালো মুখটা সহ্য করতে না পেরে পরিশ্রম বাড়িয়ে দিলেন ভাইজান। টিউশনির বেতন থেকে একটু একটু টাকা জমিয়ে জমিয়ে একটা সাইকেল কিনে দিয়েছিলেন আমায়, অথচ নিজের জন্য ভালো দেখে একটা শার্টও নিতেন না কখনো আমাকে। যখন থানায় নেওয়া হলো, 10 দিন ছিলাম হাজতে। এমন কোনো দিন ছিল না যে ভাইজান সেখান দিয়ে বসে থাকেনি। জামিনের জন্য নিরুত্তর ছোটাছুটি করেছেন। কখনো আমার সামনে ওসির হাত ধরে অনুরোধ করতেন আমার ভাইটাকে ছেড়ে দিন, কিন্তু জামিন হয়নি। ওসিও শোনেননি যে এমপির আন্ডারে আমরা ছিলাম। উনি নিজে থানায় উকিল পাঠানোর পর আমাকে ছাড়া হলো। আমি না সেদিন আরো গাঢ়ভাবে রাজনৈতিক ক্ষমতাটা দাপট উপলব্ধি করলাম। বুঝে ফেললাম ক্ষমতাহীন সাধারণ মানুষ ঠিক কতটা অসহায়। সেই জন্যে ওই ভূতটা আমাকে আরো বেশি করে গ্রাস করে ফেললো। আব্বা যখন রাজনীতি ছেড়ে ঘরে উঠতে বললেন, ওই চিন্তাটুকু আমাকে সেটা মেনে নিতে দেয় না। জীবনে প্রথমবার ওই দিন আব্বার সঙ্গে তর্ক করলাম আমি। যদি জানতাম আমার বাবাটা অসুস্থ, ওটাই আমার তাকে শেষবার দেখা, হয়তো মরে গেলেও মুখ খুলতে যেতাম না। পায়ে লুটিয়ে পড়ে বলতাম, আব্বা আপনি যা চাইবেন তাই হবে। চোখ মুছলেন আফতাব। একটু থেমে বললেন, সেই একটা বলে পুরো পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লাম আমি। অত সুন্দর একটা পরিবারে আমি ভাঙন ধরালাম। পরের দিন খবর পেলাম আব্বা আর নেই। পায়ের জমিন সরে গেল, ছুটে গেলাম। অথচ আজমল, আম্মা, ভাইজান, একটা কেউ আমাকে লাশ ছুঁতে দেয়নি। জানালা পড়েছি সবার পেছনে দাঁড়িয়ে, দাফন করতে দেয়নি। পরিবারের সকলে আব্বার মৃত্যুর জন্য আমাকে দায়ী করলো। অবশ্য পরে আম্মা আজমল মুখ ফেরালেও ভাইজান সুযোগ দিলেন না। আমার নম্র ভাইজান আমারই ভুলের কারণে একটা শক্ত পাথরের রূপ নিয়েছেন, যার কাছে আমার শত আজহারি ক্ষমা ভিক্ষাও টিকল না। অথচ যেই পজিশনের লোভে আমি সব ছেড়েছি, সেই পজিশনের চেয়েও অনেক বেশি পেয়েও কোনোদিন মানসিক শান্তি পাইনি। একটা রাতও স্বস্তি নিয়ে ঘুমাতে পারিনি। ভাইজানের সঙ্গে আমার মুখ দেখা দেখি বন্ধ হয়ে গিয়েছিল। কিছুতেই ওনার মন গলেনি। আসলে কথাটা সত্যিও আমার জন্যই আব্বাজান। এই আক্ষেপে, এই অপরাধবোধ আমার কোনোদিন যাবে না। যতদিন বাঁচবো হয়তো ততদিন করে করে খাবে। তারপর লম্বা একটা শ্বাস ফেললেন তিনি। যেদিন আমি রাজনীতি বেছে নিয়েছিলাম, অথচ তখন আমি ছিলাম যুবক দলের একজন সামান্য নেতাকর্মী। সেখানে আজ তুমি একজন এমপি। কত উচ্চবান তোমার জন্য এই জায়গা থেকে সরে আসা কতটা কঠিন আমি জানি, হয়তো বা অসম্ভব। এতক্ষণে মুখ খুলল ধূসর। হঠাৎ এসব বলছো? আফতাবের চেহারায় ইতস্ততা দেখা গেল। আবারও দৃঢ় করলেন স্বর। দেখো ধূসর, অনেক কাপড় পুড়িয়ে আজকে ভাইজানের সঙ্গ পেয়েছি। অনেক বছর পর ভাইজান আমাকে বুকে টেনে নিয়েছেন। আমি তাকে যে কষ্টটা দিয়েছিলাম 21 বছর পর, ভাইজান সেটা ভুলে আবার আমাকে কাছে ডেকেছেন। আমি চাই না মানুষটা আর কোনো কষ্ট পাক, আর সেই কষ্টটা আসুক আমারই ছেলের হাত ধরে। ধূসরের কপালের ভাঁজ প্রগাঢ় হলো। সন্ধিহান দৃষ্টি। তিনি নিজেই বললেন, আমি জানি তুমি চাইলে যে কোনো সময় পিউকে নিয়ে আসতে পারবে। ভাইজানের কোনো রকম তোয়াক্কা না করে ওকে বিয়ে করতে পারবে। পিউ তোমাকে পছন্দ করে, তাই তোমার এক ডাকে ওর ছুটে আসা স্বাভাবিক। কিন্তু আমি তা চাই না ধূসর।
পিউ ভাইজানের বড় আদরের মেয়ে। 12 বছর পর তাদের সংসারে মেয়েটা এসেছিল। সেই মেয়েটা এমন কিছু ভাইজান মেনে নিতে পারবে না, হয়তো বা আব্বাজানের মতোই। না, আমি এসব চাই না। আমি তোমাকে হাত জোড় করছি বাবা, যত যাই হোক এরকম কোনো সিদ্ধান্ত তুমি নিও না। আফতাব সত্যি ছেলের সামনে হাত জোড় করলেন। সাদে কেঁদে ফেললেন। মুষলধারে বর্ষার নেই। ধূসর সবটা হতবাক ফোনে দেখে গেল, শুনে গেল, বোবার নেই নিস্তেজ হয়ে বসে রইল কিয়ৎক্ষণ। দেয়ালের দিকে চেয়ে ঠোঁট গোল করে শ্বাস ফেলল ক্রন্দনরত। পিতার জড়সড় হাত দুটো মুঠোয় ধরল পরপর। থামলে আফতাব, চোখে মুখে আশা, ধূসরের লঘু আওয়াজ এক আহত চিল্লের ন্যায় ক্ষীণ শুধালো এবার, আমি এমন কিছু করব না, নিশ্চিন্তে থাকতে পারো। আফতাবের ঠোঁটে হাসি ফুটল। চট করে জড়িয়ে ধরলেন ছেলেকে, অথচ মূর্তির মতো ঠায় বসে থাকে ধূসর। উদাস নেত্রে চেয়ে রয় ঠা হয়ে খোলা জানালার পানে। আমজাদ শিকদার মেয়ের নিষ্পৃহতা দেখেও না দেখার ভান করেছেন। সকালে খাবার টেবিলে ওকে পাননি, ডাকলে পিউ জানিয়েছে পরে খাবে। অফিসে যাওয়ার সময় এ নিয়ে ঘাটাঘাটি করার মতো সময় ছিল না তার। কিন্তু থমকালেন তখন, যখন লাঞ্চ টাইমেও এসেও পিউকে পাওয়া গেল না। মেয়ের বন্ধ ঘরের দিকে একবার চোখ বুলালেন তিনি। স্ত্রীকে শুধালেন, ও খেয়েছে? মিনা বেগমের হাস্যহীন জবাব, না। ডাকুনি? আপনার আপনার তাই মনে হয়? ডেকে ডেকে গলা ব্যথা বানিয়েছি। বাড়িতে যা সব কাণ্ড ঘটেছে মেয়েটা খাবেই বা কি করে? স্থির বিশুদ্ধ চোখপাট, থমথমে কণ্ঠস্বর। বুঝতে ভদ্রলোকের বেগ পেতে হলো না। গায়ে মাখলেন না তাও। যতক্ষণ না তার শর্তের সুরাহা হবে ততক্ষণ এই সিদ্ধান্তের এক চুল আদল-বদল হবে না। একটু চুপ থেকে বললেন, আচ্ছা পিউর প্লেটে খাবার দাও, আমি নিয়ে গেলে ও না খেয়ে পারবে না। ভাতের চামচটা শব্দ করে গামলায় রাখলেন মিনা। আপনার মেয়েটা আপনিই বেড়ে নিন। তারপর হনহন করে রওনা করলেন ঘরে। আমজাদ অবাক হলেন। তার বাধ্য স্ত্রী সন্তান, এমন সব কেমন দুদিনে পাল্টে যাচ্ছে। পিউটা কাল মুখের উপর জবাব দিয়েছে, আর মিনা যে কিনা চোখ তুলে কথা বলেনি কখনো, সেও আজ কেন? পেছনের মূল হোতা কি এসবের? ভদ্রলোকের মাথার মধ্যে ঘূর্ণির ন্যায় একটি নাম ঘুরল, ধূসর। ধূসর আর ধূসর। ফুস করে দম ফেললেন। নিজের থালায় ভাত বেড়ে চললেন মেয়ের ঘরের দিকে। দরজা তখন বন্ধ। ধাক্কা দিতে গিয়েও থামলেন তিনি। হাতটাকে আসমকি কেমন জড়তা এসে ভিড়েছে। জিভে ঠোঁট ভিজিয়ে মুছে নেওয়ার প্রয়াস করলেন। কিছুটা মোলায়েম কণ্ঠে ডাকলেন, পিউ মা। ওপাশ থেকে উত্তর পাওয়া গেল না। তিনি নিজের মতো বলে গেলেন, দেখো বাবা খাবার এনেছে তোমার জন্য। দরজা খোলো মা। তোমার পছন্দের ইলিশ মাছ ভোনা খাবে না? সবটা এবারেও নির্বিকার পড়ে রইল। দরজাও খুলল না পিউ। বীরভম্বে কপাল গুছালেন আমজাদ। মেয়েটা অভিমান করুক, যাই করুক, এত ডাকার পরেও দরজা না খোলার মতো অভদ্র নয়। তখনই ভেতরে আওয়াজ হলো কিশোর বিকট শব্দে। কোনো কাঠের জিনিস মেঝেতে আছড়ে পড়েছে। ভদ্রলোকের বক্ষস্থল ধক করে উঠল। পিতৃহৃদয়ে উবে গেল অনাকাঙ্ক্ষিত অযাচিত ভয়। কাল বিলম্ব না করে গায়ের সমস্ত জোর খাটিয়ে দরজা ধাক্কা দিলেন তিনি। সেই এক ধাক্কায় দোর বড় আড়মোষে খুলে গেল, যেন ভেজানো ছিল কোনো রকম। আমজাদের ওসব ভাবার সময় নেই। হন্তদন্ত ভঙ্গিতে ভেতরে ঢুকতেই কোনো এক দৃশ্যে স্তব্ধ হয়ে দাঁড়ালেন। হাত থেকে খসে পড়ল প্লেট। মেঝের চারপাশে ছড়িয়ে গেল ভাত, ইলিশের টুকরো। থরথর করে উঠল পায়ের তলার দুর্বল মাটি। পিউ ফ্যানের সাথে ঝুলছে। শীর্ণ দেহ একটুখানি শ্বাস নেওয়ার আশায় ছটফট করছে বড্ড। আমজাদ গগনবিদারী চিৎকার ছুড়লেন। পিউ। সেই চিৎকার পৌঁছে গেল পুরো বসতে। কালবৈশাখী ন্যায় ছুটে এলেন মিনা। ততক্ষণে ফ্লোর থেকে চেয়ার তুলে দাঁড় করিয়েছেন আমজাদ। পিউয়ের শক্তিহীন পা জোড়া গিয়ে ঠেকল সেটায়। প্রবাহীন নেত্রযুগলে রক্তের স্রোত। নিরুত্তর কাশছে পিউ। গলায় পেঁচানো ওড়না দেখেই মিনা বেগম বুঝতে বাকি নেই কিছু। আকুল চিৎকার সঙ্গে হাউমাউ করে কেঁদে ফেললেন তিনি। হাহাকার করে এসে মেয়ের মাথাটা বুকে চেপে ধরলেন। আমজাদের চক্ষুদ্বয়ে টলমলে অশ্রু। গা গতর কাঁপছে। মেয়েটা আত্মহত্যা করতে গিয়েছিল কেন? এত রাগ ওর বাবার প্রতি? এই ছোট্ট জীবনে এত বিষাদ যে মরতে চাইতে হবে?
শক্তপোক্ত লোকটা ডুকরে কেঁদে ফেললেন। মায়ের বুকের উমে মিশে রইল পিউ। চোখে অন্ধকার নেমে আসছে, গলার হাড়ে প্রচণ্ড ব্যথা। মিনা কাঁদতে কাঁদতে মেয়ের গাল চাপড়ে ডাকছেন, ও মা, তুই ঠিক আছিস মা? মারে, তুই এমন কাজ করতে গেলি কেন? একবার আমার কথা ভাববি না? পরপর স্বামীর উদ্দেশ্যে বাক্য ছুড়লেন। সব সময় জেদ, সব সময় তেজ। আর আমার কত শান্ত একটা মেয়ে জীবনে কোনোদিন কোনো বায়না করেনি। সে আজ প্রথমবার ধূসরটাকে চাইলো, আর সেখানেও জেদ খাটাতে হবে ওনার। মেয়েটা আজ মরে গেলে কি হতো? পারতেন নিজেকে ক্ষমা করতে? আমজাদ বাক শক্তিহীন একটা উত্তরও দিলেন না, শুধু চোখ ভর্তি অশ্রু সমেত মেয়ের ঘামার্ত রক্তাভ মুখমণ্ডল দেখলেন। পিউ জ্ঞান হারাতেই মিনা আঁতকে উঠলেন। পানি দিন। ধরফর করে উঠে যান তিনি। টেবিল থেকে গ্লাস তুলতে গিয়েই হাতটা থমকালো। গ্লাসের নিচে থাকা কাগজের গায়ে লেখা রয়েছে কিছু। উপরের সম্বোধন তার মেয়ের হস্তলিপি দেখে চোখের সামনে তুলে ধরলেন আমজাদ। আব্বু, ছোট থেকে তুমি যা বলেছ আমি করেছি। কখনো তোমার কোনো আদেশ নিষেধ অমান্য করিনি। এমনকি যদি শুনেছি কাউকে তোমার ভালো না লাগে, কোনো কাজ তোমার পছন্দ নয়, সেদিকে তোমার মেয়েটা ফিরে তাকানোর আগ্রহ অবধি পায়নি। সেই আমি জীবনে প্রথমবার তোমার অমতে ধূসর ভাইকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু এ নিয়ে না তোমার মধ্যে বিন্দুমাত্র আফসোস কিংবা অনুশোচনা নেই, বরং পরিত্যক্ত। আমি ওনাকে ভালোবাসার পর থেকে যে প্রতিটি মুহূর্ত উপলব্ধি করেছি তার মধ্যে আমার বাবার প্রতিচ্ছবি রয়েছে। আমার বাবার মতো রাগ, মেজাজ, ফুঁসে ওঠা লাল চোখ, শক্ত খসখসে আড়ালে খুব নরম একটি মন, সবই একই সাথে আমার বাবার মতো আরেকটা মানুষ যে আমাকে তার নিজের চাইতেও বেশি ভালোবাসে। আব্বু, আমার কাছে পৃথিবীর সেরা মানুষ তুমি। তাই তোমার মতো আরেকটি সেরা মানুষের সান্নিধ্যে গিয়ে আমি সত্যি নিজেকে খুইয়েছিলাম। দিনকে দিন খুবই তীব্রভাবে ওনার প্রতি আসক্ত হয়েছি। আমি যে ধূসর ভাইকে প্রচণ্ড ভালোবাসি আব্বু। আমার মনে হয় মাথার ওপরে সুবিশাল আকাশটাও এই ভালোবাসার মাপঝোঁক করতে পারবে না, ব্যাখ্যা দিতে পারবে না পৃথিবীর সকল বিশ্লেষণ। আর বিশ্বাস করো, ওনার ভালোবাসা আমার প্রতি, ওনার ছোট বড় যত্নগুলোই আমাকে এতটা দুর্বল করার পেছনে দায়ী। প্রহরে প্রহরে উনি আমাকে বুঝিয়েছেন আমার জন্য তার থেকে ভালো কেউ হতে পারে না। জীবনসঙ্গী হিসেবে আমাকে তার মতো কেউ ভালোবাসতেও পারে না। এমন প্রখর ভালোবাসা আমি আমার জীবনে কোনো বিনিময়ে মাধ্যমে কেন পেতে চাইবো বলো? ইকবাল ভাই বলেছিলেন, রাজনীতি ধূসর ভাইয়ের স্বপ্নের কাজ। নিজেকে দিয়ে আরো 10টা মানুষের সাহায্য করার জন্য এই কাজকে একদিন বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু আমার জন্য যদি তাকে এসব ছেড়েই দিতে হয়, সেটা যে বিনিময় হয়ে যাবে। ভালোবাসায় কি বিনিময় চলে আব্বু? চললেও আমি তা চাই না। যাকে ভালোবাসি তার প্রিয় জিনিস কেড়ে নেওয়ার মতো নিষ্ঠুরতা আমাকে দিয়ে হবে না। আবার তোমার কথা অনুযায়ী ওনাকে ভুলে যেতেও পারবো না হয়তো, বা তোমাকে ঠিক ভুল বোঝাতেও পারবো না। এত ব্যর্থতা নিয়ে ভালো থাকা যায়? এই গোটা ব্যাপারটা আমার নিজেকে কেবল মূল সমস্যা বলে মনে হয়েছে। আমাকে নিয়েই তো যত অশান্তি। তাই সব সমস্যার সমাধান করতে আমার চলে যাওয়াই শ্রেয়। আমার মৃত্যুর জন্য কিন্তু কেউ দায়ী নয়। পড়া শেষ করেই আমজাদ চোখ বুজে ফেললেন। পুরো বক্ষস্থল ওঠানামা করা লম্বা শ্বাসে চিবুকের পড়তে পড়তে ছেয়ে এলো অভগ্নতার চিহ্ন। চিঠিটা মুঠোয় দুমড়ে মুচড়ে ফেললেন। হতাশ স্বামীর ভাবে বিভ্রান্ত হন মিনা। চোখে মুখের অবস্থা দেখে কিছু জিজ্ঞেস করার স্পর্ধাও হলো না। আমজাদ একবার দেখলেন অচেতন পিউকে, তারপর দীর্ঘ পায়ে বেরিয়ে গেলেন কোথাও। বাইরের ঝিরঝির বৃষ্টি জানালার গ্রিল হয়ে ওদের ঘরের মেঝে ছোঁয়ার চেষ্টা। চারপাশে ভেজা সোদা মাটির গন্ধ, সবুজ পাতায় টুপটাপ করে গড়িয়ে পড়া জলের আওয়াজ, টুপটাপ করা পড়ে যাওয়া জলের আওয়াজ।
আর উঠানে লাগানো দোলনা চাপার সুবাস হাওয়ার মিলেমিশে অন্তপুরে আসছে মাঝে মধ্যে। দুই একটা পাখির কালিকে নৈসর্গর ন্যায় নেমেছে যেন, কিন্তু প্রকৃতির এত আয়োজন আজ একবারের লোকের মন ছুঁয়ে যেতে পারে না, বদলে দিতে পারে না ওদের নিষ্প্রভ ভাবমূর্তি। অন্দরমহলের আকাশে এক শুধুই থমথমে মেঘ, একটি মানুষের বিরসতায় সবাই হই হুল্লোড় মৃত্তিকায় মিটেছে। ধূসরের হাত ভাব দুর্বুদ্ধ, কাউকে ঠিকঠাক কোনো জবাব দিচ্ছে না, না খেতে ডাকলে আসছে। গোটা শৌকনির থম ধরে গিয়েছে কেবল ওই লৌহ মানবের কারণে। বসার ঘরের লম্বা সোফা সিটে ঝিম মেরে বসে আছে সকলে। দুপুরে কারোরই খাওয়া হয়নি। রুবাইদা, মারিয়া থেকে শুরু করে প্রত্যেকে ধূসরকে খেতে ডেকেছে, কিন্তু বন্ধ দরজার ওপার হতে একটা উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেনি সে। হঠাৎ সেই মানুষকে সিঁড়িতে দেখে এই কয়েক পল বিস্ময়ে ডুবে গেল ওরা। চিন্তিত মুখখানা তটস্থতায় উঠে দাঁড়ালো। রুবাইদা আস্ত এগিয়ে গেলেন নিকটে, উদ্বেগ হয়ে বললেন, হ্যাঁ রে বাবা, খাবি না? কাল থেকে তো কিছুই খাসনি। চোখ তুলে চাইল ধূসর। সুগভীর ঝলঝলে অক্ষিকুটরে বিস্মতা দেখে মুচড়ে উঠে মায়ের বুক বর্ষায় ভিজিয়ে দেওয়া মাটির মতো চোখ গলে আসে। ও ছোট্ট করে বলল, খিদে নেই? সাদিক জিজ্ঞেস করলো, ভাই কি বের হচ্ছেন? আরো কিছু বলতে যাওয়ার পূর্বে জানিয়ে দিল, তোর আসতে হবে না। ছেলেটার উদ্বেগী মুখবিবর সহসা কালো হয়ে গেল। আফতাব দীর্ঘশ্বাস ফেলে ছেলের কাছে এসে দাঁড়ালেন, কাঁধে হাত রেখে বললেন, তোমার মতো একটা শক্ত সমর্থ ছেলে এমন ভেঙে পড়লে কি চলে? ধূসর ভাইজান একটু ওই রকমই। আমার ব্যাপার, ইকবালের ব্যাপার সব মিলিয়ে রাজনীতি নিয়ে তার মনে একটা বিরূপ প্রভাব পড়েছে। কটা দিন গেলে দেখবে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। ধূসর ফিরল বাবার দিকে, বিষাদ মাখা অতল চোখে হঠাৎ ঝলমলে উঠল আত্মগরিমা। যেথায় ভঙ্গুরতা নেই, কটুকতা নেই, খুব সাবলীল কণ্ঠে জানালো, আমি ভেঙে পড়িনি সিকদার। ধূসর মাহাতাবকে ভেঙে ফেলা এত সহজ নয়। হ্যাঁ বলতে পারো, এতদিন ধরে রাজনীতির সঙ্গে যেভাবে জড়িয়েছিলাম, হুট করে সেটা ছাড়াই কথা একটু চিন্তায় পড়েছি। এর বেশি কিছু না। ইকবাল বলল, কিন্তু তুই এখন কোথায় যাচ্ছিস? সাদিফকে সাথে নিয়ে যা। সেও সামান্য উদ্বেগী। হ্যাঁ ভাই, আমিও যাই। ধূসর শান্ত কণ্ঠে বলল, দরকার নেই, অল্প কাজ যাব, পদত্যাগপত্র জমা দিয়ে চলে আসবো, ব্যাস। এই একটি ঘোষণায় পাল্টে গেল সব। চিন্তায় চঞ্চল মুখ চোখগুলোতে নীরবতা নামে। সকলে ক্ষীণ কর্তব্য বিমল হয়ে চেয়ে থাকে তার দিকে, অথচ শক্ত ছেলেটির ভ্রুক্ষেপ দেখা গেল না। আফতাব আওড়ালেন, সত্যি পদত্যাগপত্র দেবে? সাদিফ বিস্ময়ে নিস্তব্ধ, ভাই এসব কি বলছেন? না না ভাই, এত সহজে হার মানলে চলে? আপনার তো এখন মাথা ঠিক নেই, এসব নিয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিলে হতো না? ধূসর খুব ধীরে সুস্থে বলল, মাথা ঠিক আছে, অন্তত আমার বাবার মতো ভুল সিদ্ধান্তে যাচ্ছি না। সে তো একটা ভুলের জন্য কেবল 20টা বছর হারিয়েছিল, কিন্তু আমি পিউকে না পেলে আমার আজীবনের সুখ হারাবো। রাজনীতি তো জীবনের একটা অংশ মাত্র, কিন্তু পিউ যে আমার পুরোটা জীবন। আফতাব মাথা নিচু করলেন, সত্যিই তো মানুষের কিছু কিছু ভুল তীরের মতন একবার বেরিয়ে গেলে মাথাটুকুও আর ফিরিয়ে আনা যায় না। ইকবালের মুখে অমাবস্যা। ধূসর আর তার রাজনৈতিক পথ চলা একই সাথে শুরু হয়েছিল, অথচ এমন একটা পরিস্থিতি আসবে কখনো ভাবেইনি। আচ্ছা, এখানে কি ওর কিছুই করার নেই? কোনোভাবে ধূসরটার সব চিন্তা শেষ করে ফেলা যায় না। এরকম কোনো ম্যাজিক জানতো যদি। সাদিফ হতাশার ন্যায় ধপ করে বসে পড়লো। কোমল মনের ছেলেটার কান্না পাচ্ছে ভীষণ। যে ধূসর ভাইয়ের জন্য তার এই পথে আসে, সেই আজ এখান থেকে সরে আসবে। তবে ভাই সরে এলে সেও আর থাকবে না। ভাই যেদিকে ও সেদিকে। মারিয়া তখন পাশে এসে দাঁড়ায়, স্বামীর কাজ ছুঁয়ে বলল, মন খারাপ করবে না, ভালোবাসার জন্য এরকম ছোটখাটো পরীক্ষা সবাইকেই দিতে হয়, আমাদেরও হয়েছে, ভাইয়াকেও দিতে হচ্ছে। শুধু দোয়া করবেন সামনে যাই হোক যেন ভালো কিছু হয়। পিও আর ভাইকেও যেন আলাদা হতে না হয়। সাদিপ মাথা তুলল, ফের নামিয়ে কথার পিঠে ঘাড় দাঁড়ালো, কেবল ফোঁস করে শ্বাস ছাড়লো। ইকবাল
উড়িয়ে দিল মনস্পট মোলায়েম কণ্ঠে আশ্বাসের প্রবাল ঢেলে বলে, আমি জানি ধূসর, তুই যা সিদ্ধান্ত নিয়েছিস সেটা ভেবেচিন্তেই নিয়েছিস। তোর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, তাই বাধা না দিয়ে অল দ্য বেস্ট বলবো। বন্ধু হিসেবে তোর এত বড় একটা কাজে আমার মতো অ্যাপ্রিসিয়েট করারই কথা। বলতে বলতে ধূসরকে জড়িয়ে ধরলো সে। বিপরীতে শুকনো আসলো ছেলেটা। রুবাইদা, পুষ্প নীরব সেখানে। পুষ্পের এ ব্যাপারে বলার মতো কিছু নেই, তবে রুবাইদা চান যাই ঘটুক ছেলেটা ভালো থাকলেই হয়। একমাত্র ছেলের এমন স্নান মুখশ্রী দেখতে কোনো মায়ের ভালো লাগে? সব সময় দরাজ গলায় সে যে তর্জন গর্জন দিয়ে বেড়ায়, তার এমন নিভৃত স্বর শুনতে তার যে একটু ইচ্ছে করছে না। পিউটা এলে নিশ্চয় এসব ঠিক হবে। আঁচলে চোখ মুছলেন তিনি। বিষাদের নিবিড়তা যখন ঘর জুড়ে আচমকা দৌড়পথ হতে কেউ বলল, তোমাকে পদত্যাগ দিতে হবে না। ধূসর শব্দহীন কক্ষের চার দেওয়ালে বাড়ি খেল সে। আওয়াজ ছদ্মের মতো শোনালো এক একটি বাক্য। একাধিক দৃষ্টি যুগল হুড়মুড়ে ভঙ্গিতে আশ্রয় পড়ল সে পথে। বর্ষার চাটে ভেজা দেহ সমেতে দাঁড়িয়ে আছেন আমজাদ। প্রত্যেকের অনুজ্জ্বল মুখমণ্ডলে ব্যগ্রতা এলো সহসা। ভদ্রলোক এগিয়ে এলেন শান্ত কদমে। রুবাইদা অস্ত সামনে একটা চেয়ার বাড়িয়ে দিলেন। আফতাব ব্যস্ত হয়ে বললেন, এই বৃষ্টির মধ্যে এরকম ভিজে এলেন ভাইজান, জ্বর টর বাঁধবে তো। আমজাদ কেদারায় বসেননি। উত্তরে উগ্ন কণ্ঠে বললেন, কিছু কথা বলতে এসেছি আফতাব। ভাগ্যিস বৃষ্টি মানেনি, আর একটু দেরি হলে ধূসরকে হয়তো পেতাম না। মারিয়া চাচার জন্যে তোয়ালে আনতে ছুটেছে। কেবল ঠায় দাঁড়িয়ে ধূসর তামাটে ললাটে তীক্ষ্ণ ভাঁজ, সজাগ চোখের ভাষা। আমজাদ তখন ওর দিকেই তাকালেন নরম সেই দৃষ্টি। বললেন, ধূসর, আমি যে তোমাকে খুব শিশুসুলভ একটি শর্ত দিয়েছিলাম সেটা আমি জানি, কিন্তু এর মানে এই নয় যে আমি রাজনীতি অপছন্দ করি, কিংবা রাজনীতির সঙ্গে আমার যোজন যোজন দূরত্ব। অন্য সময় হলে হয়তো এমন কোনো কথাও বলতাম না। আসলে তোমার বন্ধু ইকবালের সেদিনকার ঘটনায় আমি সত্যিই অনেক ঘাবড়ে গিয়েছিলাম। ছেলেটা ভাগ্যের জোরে বেঁচে না গেলে আজ ও কোথায় থাকতো, ওর স্ত্রী বা কি হতো? পুষ্প মাথা নোয়ালো। তিনি বললেন, তোমার যখন বিয়ের কথা তুললে না, আমার চোখ হুট করে ওই মেয়েটার জায়গায় পিউয়ের মুখটা ভেসে ওঠে। আমার আর বেডে শুয়ে থাকা তোমার আহত বন্ধুর স্থানে তোমাকে ভেবে ভেতরে ভেতরে শিউরে উঠেছিলাম। আমি এরকম হলে কোনো বাবা ঠিক থাকবে বলো তো? ওই ভয়টুকু না আমি কাউকে বোঝাতে দিতে চাইনি। শুধু চেয়েছিলাম মেয়েটার জীবনে কোনো আশঙ্কা না থাকুক। তুমি রাত করে ফিরলেও ওর মধ্যে লেশমাত্র ভয় না জাগুক। তাই আগে পিছে কিছু না ভেবে অমন একটা শর্ত দিয়েছিলাম তোমায়। কিন্তু বাবা হয়েও আমি আদৌ বুঝতে পারিনি আমার মেয়েটা কবে এত বড় হয়ে গেল। কাউকে ভালোবেসে না পাওয়ার দুঃখে গলায় দড়ি দিয়ে যাওয়ার মতো খেয়াল যে ওর মাথায় আসবে, এটা কি কোনো বাবা দুঃসময়েও ভাববে বলো? ধূসর সচেতন চোখে তাকালো। থেমে থেমে শুধালো, গলায় দড়ি দেওয়ার খেয়াল এসেছে মানে? সকলে তখন উৎসুক। আমজাদ রুক্ষ ক্ষণ্ণ গলায় জানালেন, পিউ একটু আগে তোমার জন্য সুইসাইড করতে গিয়েছিল। বসার ঘরে বিস্ফোরণ ঘটল সজোরে। ছাদ করে উঠল সকলের বক্ষস্থল। বৃষ্টি সিক্ত বিশাল আকাশটা ভেঙে টুকরো টুকরো হয়ে মাথায় পড়ল ধূসরের। তিক্ত তেজি চাউনি নিভে গেল তেমন একটা জ্বলন্ত মোমবাতি। প্রচণ্ড বাতাসের তরে যেন আলো হারায়। রুবাইদা আর্তনাদ করে উঠলেন, আল্লাহ, কি বলছেন? পিউ এখন কেমন আছেন? সুস্থ? ধূসর এত কিছু শোনার ধৈর্য হলো না। একটা শব্দ না করে প্রস্থান নিল উত্তপ্ত পায়ে। শোয়া থেকে উঠে বসলো পিউ। তার জ্ঞান ফিরেছে অনেকক্ষণে। এই একটু আগেই মিনা গরম জল খাইয়ে দিয়ে গেলেন, এখনো কাঁদছেন তিনি। পিউ হাজার বোঝালেন কাজ হচ্ছে না, তবে সেই তখন থেকে আশেপাশে বাবাকে দেখেনি। টেবিলের উপরে রাখা চিঠিটাও গায়েব। আব্বু কি পড়েছেন ওটা? পিউ গলায় হাত বোলালো, ভীষণ জ্বলছে। কয়েক পা গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। লাল দাগ বসেছে ঘাড়ে। আর একটু
একটু সময় ঝুলে থাকলে প্রাণটাই বেরিয়ে যেত। পিউ আজ হাড়ে হাড়ে টের পেয়েছে আত্মহননে কি মাত্রাধিক সাহসের প্রয়োজন, সাথে যান কবজ করার মতন যন্ত্রণা এখনো ভাবলেই ত্রাসে শিউরে ওঠে লোমকূপ। অথচ পৃথিবী জুড়ে দৈনিক হাজার হাজার মানুষ মুক্তির পথ হিসেবে এই আত্মহত্যাকেই বেছে নেয় না। এমন ভুল যেন আর কেউ না করে। এই সুন্দর পৃথিবীকে দেখার যে অনেক কিছু আছে, মরে গেলেই কি সমস্ত অপবাদ সমস্ত ক্লেশ থেকে পালানো যায়। দুর্বোধ্য বেয়ে ফুটে ওঠা বিষম্যতে চেয়ে কাঠ হাসল পিউ। কিছুক্ষণ আগে সেও আত্মহত্যা করতে গিয়েছিল, তবে সেটা ছিল পরিকল্পনা মাফিক একটা অভিনয় মাত্র, যার প্রধান উদ্দেশ্যই ছিল কেবল বাবার মন গলানো। এই ঘটনার পরে কতটা কি গলবে পিউ জানে না, তবে মাথা নুইয়ে দীর্ঘশ্বাস ফেলল সে। বাবা মায়ের কান্নাকাটির কথা মনে পড়লে অপরাধবোধ মাথা চাড়া দিচ্ছে। কী রকম অন্যায় করেছে ও জানে, কিন্তু এছাড়াও যে উপায় ছিল না বেঁকে থাকা বাবা নামক লোকটির মতো ঘোরানোর জন্য। কালকের পর থেকে এই একটি প্রথাই মাথায় ঘুরছিল শুধু। পিউ বৃষান্তের ন্যায় ফের চোখ তুলল আয়না। চমকে চমকে একবার চমকে থমকে একাকার হলো সহসা। শক্তপুক্ত গড়নের চিরচেনা সেই যুবক পেছনে এসে দাঁড়িয়েছে। ও চকিতে ঘুরে চাইল, বিস্তল হয়ে বলল, আপনি? ধূসরের অত্যধিক পুক্ত অভিব্যক্তি দৃষ্টি দিয়ে বরফ চুরির ন্যায় শানিত, অথচ খুব শান্ত কণ্ঠে শুধালো, সুইসাইড অ্যাটেম্প করতে গেছিলি? পিউয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এ খবর তাকে কে দিয়েছে? আব্বু কি তাহলে ও বাড়িতে গিয়েছেন? এই রে সর্বনাশ! এতক্ষণে ধূসমের হিম চাহনির রহস্য বুঝতে সক্ষম হলো মেয়েটা। অমনি আতঙ্কে তুষারের ন্যায় জমে এলো শরীর। ধূসরের অধৈর্য, তবে অম্মত কিছু জিজ্ঞেস করেছি। সূক্ষ্ম ঢোক গিলল পিউ। চোখ নামিয়ে খুব ধীরে বলল, আসলে আব্বুকে? হ্যাঁ বা না? মৃদু নিনাদে দেহ চলকে উঠে তার শশকের ন্যায় ব্যস্ত কণ্ঠে উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ। তুরন্ত পেল হাতের বাহু চেপে ধরল ধূসর। রক্ত বন্যি আর ক্রোধে ফুঁসে ওঠা চক্ষু কুঠর দেখে এই সাংঘাতিক বিপদের আভাসে তুবড়ে গেল পিউ। ধরফর করে বলল, আমি মিথ্যে মিথ্যে সুইসাইড করেছিলাম ধূসর ভাই, আব্বুকে ভয় দেখানোর জন্য। ধূসর কিছু বলতে গিয়েও থামে, গুটিয়ে নেয় ভ্রু। কি? পিউ হাঁসফাঁস করে উঠল। এই ব্যাপারটা কাউকে কিভাবে বলবে, যেখানে নিজেই জানে কাজটা অন্যায় হয়েছে। ধূসর খেয়েই হারালো ফের। চুপ করে আছিস কেন? যেটা বলবি সেটা দায়িত্ব নিয়ে শেষ কর। ও সময় নিল, জবাব দিল মিনমিন কণ্ঠে, আমি জানতাম না খেয়ে থাকলে আব্বু খাবার নিয়ে আসবেন। আগেও এমন হয়েছে তো, সেই জন্য আগেভাগে ফ্যানে ওড়না বেঁধে চিঠি লিখে অপেক্ষা করছিলাম। আব্বু ডাকতেই চেয়ার ফেলে দিয়েছি, শব্দ শুনে ভেতরে ঢুকলেই যাতে ওনার মনে হয় আমি আত্মহত্যা করছি। ধূসরের শব্দ ভাণ্ডার শূন্য। ফ্যাল করে চেয়ে রইল কিছুক্ষণ। ভরাট স্বর প্যাচে শোনালো, এসবের কারণ পিউ চোখ মুখ খিচে জানালো, আব্বু যদি আমাদের সম্পর্কটা মেনে নেয়। ধূসর তাজ্জব হয়ে বলে, সেজন্য তোকে এসব করতে হবে কেন? আমি তো বলেছিলাম আমি রাজনীতি ছেড়ে। পিউ কাতর চোখে চাইল। গলবিলের গাঢ়তা প্রকট হলো ভিজে। মাঝপথেই জানালো, সেটাই তো আমি চাইনি ধূসর ভাই। আপনি আমার জন্য আপনার শখ, আপনার পরিশ্রম, ভালোবাসার কাজকে ছেড়ে দিন। এটা আমি চাইতে পারি? এর থেকে আমার এই একটু নাটকে যদি বাবার মন গলে সেটা ভালো না? নিটোল ধূসরের দুর্গম্য চিত্র চিকচিকে দেখালো আজ। চট করে ওকে টেনে নিল বুকে, ভীষণ জোরে মাথাটা চেপে রাখলো ঠিক হৃৎপিণ্ড বরাবর। তাই বলে এত বড় ঝুঁকি নিলি পিউ? যদি কিছু হয়ে যেত? পিউ বক্ষে মিশে থাকে চিত্তে, সে তাই মিটে যাওয়ার প্রয়াস। বলল, কিছু হতো না। আপনাকে পাওয়ার সৌভাগ্য থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করার মতো নিষ্ঠুর হতে পারেন? ধূসর নির্বাক, পঞ্চেন্দ্রিয় দুর্বল ঠেকছে। হাত দিয়ে মেয়েটাকে আঁকড়ে রাখলো শুধু। রাজবাটি গোছের মানুষটা বড় কোমল গলায় বলল, এতটা ভালোবাসিস আমায়, সেজন্য নিজের কথাও ভাবলে না? পিউ মুচকি হেসে বলল, আপনিও তো আমাকে কত ভালোবাসেন। কই, কখনো কি বলেছেন? ধূসর
তৎক্ষণাৎ ওর মুখটা উঁচুতে তুলে ফটাফট পাল্টে আসে কণ্ঠ, কর্কশ বাক্য ছুড়ল। বলতে হবে কেন? ভালোবাসা বলার নয়, বুঝে নেওয়ার ব্যাপার। তবে তোর মতো নির্বোধ হলে বিষয়টা ভিন্ন। প্রিয় ঠোঁট উল্টে বলল, আমি নির্বোধ নই, আমার মাথায় আপনার চেয়েও বেশি বুদ্ধি। ধূসর উত্তর দিল না। আর্দ্র নেত্রদ্বয় চকচকে কৌতূহল লেপ্টে এসেছে পিউর পিবরধর ভাঁজে। তাদের একাংশ নিমেবেশ। পিঠ ছেড়ে ঠান্ডা হাত দুটো মেয়েটার কোমরে এসে ঠেকল। নিজের সঙ্গে শীর্ণ শরীর আঁকড়ে ধরল। আবারও পাতলা ওষ্ঠপুট নেমে আসতে দেখে পিউয়ের পৃথিবী দুলে উঠে শিরশির করে পায়ের পাতা। দুজোড়া তপ্ত অধর চুই চুই সাক্ষাতের পথে হঠাৎ চেঁচিয়ে উঠল ইকবাল, এই এই আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। ব্যাস, রোম্যান্সের দফা রফা চকিতে একে অপরের থেকে ছিটকে সরল ওরা। ইকবাল চোখ চেপে উল্টো ঘুরে আছে। পিউ কুণ্ঠায় মুড়ি এদিক ওদিক চেয়ে লুকানোর জায়গা খুঁজছে। অথচ ধূসর গম্ভীর গলায় বলল, তুই এখানে কি করছিস? ইকবাল অমন করে থেকেই জানালো, কি করছি মানে কি? তুই যেভাবে চেহারায় টাল তলোয়ার নিয়ে এলি, আমি তো ভেবেছিলাম পিউয়ের কাম তামাম হয়ে যাবে। তখন কি আর জানতাম তোর যা দরজা খোলা রেখে এমন ফষ্টি নষ্টি করবি। ইকবাল মৃদু হুঙ্কার শুনেও না শোনার ভান করলো সে। নিজের মতো বলল, আমার কি দোষ? আমি হলাম অবলা, অসহায়, সৎ মানুষ। যা দেখবো তাই তো বলবো। যাই বাবা, সবাইকে ঘরে আসতে মানা করে দেই। বলে আসি যে ওখানে যাবেন না, আপনাদের ছেলে মেয়েরা রাসলীলায় ব্যস্ত। পিউ পায়ের নখ দিয়ে মোজাইকের মেঝে খুঁড়ছে। শেষ কথায় আই ঠাই করে উঠল ইকবাল। এক পা বাড়ালো, যেতে পরপরই ফিরে চাইলো। আবার দাঁত কেলিয়ে বলল, বলছিলাম কি, একটা উপদেশ দেওয়ার আছে। পিউ অনত রইলেও ধূসর চোখ ছোট করলো। সে বলল, তুই এরপর থেকে পিউকে চুমু খেতে হলে এই মই দিয়ে আসিস, একটা মই নিয়ে আসিস। না মানে তোর যা হাইট, ছোট্ট পিউ লম্বালম্বি খাড়া করলেও তোর সামনে হবে না। দেখা গেল উল্টো তুই নিচু হতে গিয়ে কোমর ভেঙে ফেললি। পিউ হাঁ করে বলল, লজ্জায় হাঁ করে ফেলল। পিউ খিচে নিল চোখ। ধূসর তেড়ে বলল, বিয়াদব, দাঁড়া তুই। ইকবাল ছুটে গেল ছোট বাচ্চাদের মতন। মেয়েটা হেসে ফেলল তাতে। তক্ষণি বসার ঘর হতে হাঁক ছুড়লেন মিনা বেগম, পিউ ধূসরকে নিয়ে আয়, তোর চাচা ডাকছেন। যাও, কাজ করেছিস। সবাই কিভাবে চিন্তায় ছুটে এসেছে দেখ। পিউ ঘাবড়ে গেল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, সবাই মিলে কি এখন আমার বিচার করবে ধূসর ভাই? ধূসরের নম্র হাবভাব সেকেন্ডে শেষ। উত্তরে দাঁত পিষে বলল, সবারটা জানি না, তবে এই পাকামোর জন্য তোকে যে আমি কি করব সেটা অপেক্ষা কর শুধু। ও মুখ কাড়া করে বলল, যা বাবা, আমি কি করলাম? ধূসরের কি হলো কে জানে। বাক্যবাহীন পূর্ণাবর বক্ষভাগে মিলিয়ে নিল তাকে। কণ্ঠস্বর নিষ্প্রভ, এরকম আর কখনো করিস না প্রিয়। পৃথিবী উল্টে যাক, নিঃশেষ হোক, তবুও নিজেকে নিয়ে এরকম বাচ্চামো করিস না। এতে তোর কিছু না হলেও কোনো একটা মানুষের ভীষণ কষ্ট হয়, মৃত্যুর মতো কষ্ট। মানুষটার অন্তঃকরণ এতেতে ওঠা ব্যথা, ছিন্ন স্থানের চিৎকার, এসব কি শুনে ফেলল পিউ? হয়তো শুনেছে। ফুপিয়ে কেঁদে ফেলল মেয়েটা। ছোট্ট কবুতরের মতন বক্ষপটে জড়িয়ে থেকেই বলল, আর করব না ধূসর ভাই, সত্যি আর করব না। দেখতে দেখতে সমাপ্তি নিল বর্ষাকাল। শরৎ এলো, হেমন্ত গেল। শীতের পরে রূপ, রস, বর্ণ আর সৌন্দর্যের ভরা ডালি সমেত সুর উঠল বসন্তের। চারদিকে ফাল্গুনের আকুল বাতাস। পথঘাটের দুধারে শির তুলা কৃষ্ণচূড়া কিংবা রুদ্র পলাশে বিতৃষ্ণ বাগান নেমেছে প্রকৃতির বুক রঞ্জিত করা প্রতিযোগিতায়। বৃক্ষের মৃতপ্রায় নগ্ন ডালে এসেছে নতুন পাতার আশীর্বাদ। তেমনি আজ এক রূপার ন্যায় উজ্জ্বল বিকেল। নারকেল, সুপারি পাতার ফাঁক গলে মিষ্টি রোদ উঠোনে এসে পড়েছে। পাশেই তার একতলা চকচকে নতুন ভবন দাঁড়িয়েছে। ঘাসের বুকে পাতানো গোল একটা টেবিল আর 4টে লোহার চেয়ার। মৃদুমন্দ শান্ত
বাতাসের মাঝে ধপ করে সেথায় বসে পড়ল সাদিফ। শুভ্র কপালের ত্বকে দরদর করে বেয়ে চলা ঘাম ছিটকে ফেলল আঙুলে। তারপর অবসন্ন চোখে পাশ ফিরে চাইল। ইকবাল বসে বসে ফোন টিপছে, ভরাট কণ্ঠে গুনগুনে গান। সবসময়ের মতো বড্ড ফুরফুরে মেজাজ, কেমন করে না যেও তার তাকানোটা ধরে ফেলল সে। ফোনে চোখ রেখে টেনে টেনে বলল, কি সাদিফ বাবু, এমন হাঁ করে কি দেখছো? সাদিফ অপ্রস্তুত হয়, চটপট চোখ ফিরিয়ে বলে, কই কি দেখবো? ইকবাল ফোন রাখল টেবিলে। মাথার উপর খোলা আকাশের শ্রেস্তরঙা কাদম্বিনী পাল্লা দিয়ে ছুটছে অলস ভঙ্গিতে। আড়মোড়া ভেঙে বলল, কি জানি, তবে সকালে একটু ক্রিম লাগিয়েছিলাম, তোমার থেকে ফর্সা লাগছে কিনা একটু দেখে বলো তো। সাদিফ সূচক শব্দ করে বলল, ইকবাল ভাই, আপনি আর পাল্টালেন না। তাজ্জব দৃষ্টিতে তাকায় সে। কে বলল এই মিথ্যে কথা? ব্যাচেলার ইকবাল থেকে এক মেয়ের বাবা হয়ে গেলাম, আর তুমি মিয়া বলছো পাল্টাইনি? সাদিফের কণ্ঠ ক্লান্ত শোনালো। থাক না ভাই, ওসব ছেড়ে আমার কথাটা একটু শোনো না। আমি না আমার ছেলেটাকে নিয়ে বড় বিপদে পড়েছি। আপনারা এখানে আসা থেকে ও আপনার মেয়ের পেছন পেছন ঘুরছে, টেনে আনতে গেলে কেঁদে গড়াগড়ি খাচ্ছে মাটিতে। ছেলেটার যা মারকুটে হাত, ভয় পাচ্ছিলেন আপনাদের ইকরাকেও এক দুটো মেরে দেয় কিনা। অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম সেজন্যে, কিন্তু না, মারছে না, উল্টো আপনার মেয়ে বল ছুঁড়ে ফেলেছে, ও আনন্দ নিয়ে কুড়িয়ে এনে দিচ্ছে। আমি আমার চশমা পরা চোখের অভিজ্ঞতা দিয়ে বুঝতে গিয়েছি ভাই, ব্যাপারটা বড়ই সাংঘাতিক দিকে এগুবে। এই বয়সেই আমার ছেলে নারী সঙ্গের মাহাত্ম্য বুঝে ফেলেছে। তাহলে সামনে কি ডেঞ্জারাস জেনারেশন আসছে ভাবতে পারছেন আপনি? ও যতটা চিন্তিতভাবে বলেছে ব্যাপারটা, তত তাই নিষ্পৃক্ষ দেখালো ইকবালকে। কাঁধ উঁচিয়ে বলল, আরে তাতে কি, মেয়ের পেছনেই তো ঘুরছে। যা যুগ চলছে এখন, তোমার ছেলে যে কোনো ছেলের পিছ নেয়নি সেটাই ভাগ্য, বুঝলে? কিন্তু এখনই এসব মেয়েটির পিছনে অত ভালো লক্ষণ নয় সাদিক বাবু। এরকম হলেও ভবিষ্যতে কি করবে, এটাই তো আসল পয়েন্ট। যেখানে ওর বাপের চরিত্র ফুলের মতো পবিত্র, সেখানে ও কিনা। ইকবাল খুব গুরুতর ভঙ্গিতে বলল, শোনো সাদিক বাবু, তোমার ছেলে যদি বড় হয়েও আমার মেয়েকে পছন্দ করে তাতে আমার আপত্তি নেই, কিন্তু হ্যাঁ, স্বভাব যদি বাপের মতো মুখচোরা হয় তবে ভাই সম্বন্ধ ক্যান্সেল। আরে আমি ইকবাল পাঠান, আমার রেপুটেশন আলাদা। আমার মেয়ের জামাই হবে দেশের নাম্বার 1 বীর পুরুষ। সে যে পুরুষের মতো বাপ শ্বশুর সবার মধ্যে বসে বুক ফুলিয়ে বলবে, পিউ আমার পুরোটা জীবন, ওকে ছাড়া আমার চলবে না। কিন্তু আমি রাজি হব ভাই, অন্যথায়। হাত দিয়ে ক্রস দেখালো সে। সাদিফ মাথা চুলকে মিনমিন করলো, ধূসর ভাই, ওই এক পিসি দুনিয়ায় অমন ছেলে হলে আমার কপালে বেজায় দুঃখ আছে। অমনি চেতে গেলেও ইকবাল খ্যাক করে বলল, কি তোমার এত বড় সাহস আমার বন্ধুকে নিয়ে আজে বাজে বলা? এক্ষুনি বলে দিচ্ছি। ও উঠতে গেলে ধরপড়িয়ে আটকে ধরল। সাদিফ ভয় পেয়ে বলল, না না, ওভাবে বলিনি। তাও যেভাবে বলেছি সেভাবেও আর জীবনে কিছু বলবো না, কসম। পরন্ত ঠোঁটের তীরে আসা হাসিটা আলগোছে চাপা দিল ইকবাল। বসল গম্ভীর রূপে, হাত ছাড়ল সাদিফ। চুরির রুনঝুন আওয়াজে পিছু ঘুরে চাইল। দুহাত ভর্তি ট্রেতে খাবার সাজিয়ে হেঁটে আসছে মারিয়া, সাথে পুষ্প। দুজনের ঠোঁট ভর্তি হাসি, আকাশে ভেসে থাকা কন্দুক চাঁদের মতো সুন্দর। সাদিক চেয়ে রইল। বিয়ের 6 বছর, অথচ ম্যালেরিয়ার বদল হয়নি একটু, তেমনি বদল হয়নি তার অনুভূতি। মেয়েটাকে দেখতে এখনো একই রকম ভালো লাগছে তার। জগৎ ভুলে তাকিয়ে থাকার এই অপরূপ আনন্দ। ইকবাল কাছে এগিয়ে আসে তখন, কানের কাছে চাপা কণ্ঠে বলে, আমার মাই লাভটাও না কিচ্ছু বোঝে না, এমন করে হাসলে কি এখানে বসে থাকতে ইচ্ছে করে? সাদিক কপাল কুঁচকে ফিরল। বুঝতে না পেরে বলল, তাহলে কোথায় যেতে ইচ্ছে করে? কেন, রুমে? সে প্রথম দফায় ভ্রু তুলল কপালে। কিছু বলতে গিয়েও হেসে ফেলল। মাথা নেড়ে বলল, আপনিও না ভাই? মারিয়া পুষ্প হাঁটতে হাঁটতে বিস্তর গল্প জুড়েছে। নিরেট গেলে স্ব উদ্যোগে এগিয়ে গেল সাদিফ।
স্ত্রীর হাত থেকে এক একটি জিনিস নিয়ে নিচে রাখলো টেবিলে। তার এই সামান্য কাজেও ভেতর ভেতর আরেকবার মুগ্ধ হলো মেয়েটা। সাদিফের এই ছোটখাটো যত্নগুলোই যে ওর সর্বোচ্চ ভালো লাগার কারণ। টেবিলের দিকে চোখ পড়তেই বলল, পিউ আর ভাইয়া কোথায়? অমনি ফোঁস করে দম ফেলল ইকবাল। তাদের কি আর আমাদের দেওয়ার মতো সময় আছে? এসে থেকে এখন অব্দি রুম থেকে বের হয়নি। কি করছে কে জানে। বিয়ের এত বছরেও এদের রোম্যান্স শেষ হচ্ছে না। মারিয়ার অপ্রস্তুত হাসলো লজ্জা পেতে দেখে। ইকবাল সতর্ক কণ্ঠে বলল, লজ্জা পাচ্ছ? আরে লজ্জা কিসের? ও মিনসে কণ্ঠে জানালো, না আসলে বড় ভাই তো তাই আর কি। বড় ভাই তো কি, বড় ভাই বলে সে বিয়ে করেনি নাকি? তার বউয়ের সাথে বাসর হয়নি? বাচ্চা হয়ে গিয়ে? পুষ্প আশঙ্কা মুখ চেপে ধরতেই বেচারা আরো হড়বড় করে বলা কথা আহুতি দিল। তাকালো গোল গোল চোখে। সে কটমট করে বলল, আসার সময় বারবার বলেছিলাম এখানে এসে একদম উল্টাপাল্টা বকবে না, তারপরেও শুরু করেছ। মারিয়া সাদিফ একে অপরের দিকে চেয়ে ঠোঁট চেপে হাসছে। পুষ্প হাত সরালো বিরক্ত ভঙ্গিতে, অতঃপর বড় বড় করে নিঃশ্বাস টানলো। ইকবাল চক্ষু বিকট করে বলল, কি ডেঞ্জারাস মহিলা তুমি মাই লাভ। এভাবে চেপে ধরলে যদি মরে যেতাম, বিধবা হয়ে যেত তো। পুষ্প হুঙ্কার দিল, ইকবাল বাজে কথা বললে কিন্তু মাথায় কাপ ছুঁড়ে মারবো। তো তা তো করবেই, পুরনো হয়ে গেছি না এখন, আর আমাকে ভালো লাগবে কেন? বিফল চোখে তাকালো মেয়েটা। বরাবরের মতো রাগ খুব টুপ করে পাল্টে গেল হাসিতে, অথচ হতাশ গলায় বলল, এই লোকটাকে নিয়ে যে আমি কি করি? ইকবাল কিছু বলতে যাচ্ছিল, পূর্বেই চায়ের কাপ বাড়িয়ে দিল মারিয়া। বলল, থাক ইকবাল ভাই, আপনি বরং চা খান, মাথা ঠান্ডা হবে। সাদিফ চোখ পিটপিট করে বলল, চা খেলে শরীর গরম হয় শুনেছি, মাথা ঠান্ডা হয় কবে থেকে? ইকবাল অমনি ঠোঁটটা বউয়ের কানের কাছে নিয়ে যায়, ফিসফিস করে বলে, তুমি তো জানোই মাই লাভ, এই ইকবালের শরীরে হামেশাই গরম, ওদের বলবো সে কথা? ফের চোখ রাঙালো পুষ্প। সুন্দর নয়নের তপ্ততায় উজ্জ্বল মুখশ্রী চুপসে গেল বেচারার। মাথা ঝাঁকিয়ে বিড়বিড় করলো, থাক দরকার নেই। সাদিফ ততক্ষণে চায়ের কাপে চুমুক দিয়েছে, দম টেনে বলল, আহ দারুণ। মারিয়ার প্রফুল্ল স্বর। দেখতে হবে না কে বানিয়েছে? আমি। সে হেসে বলল, হ্যাঁ আপনার বানানো চা তো হাতে চুমু খাওয়ার মতন। মেয়েটা লাজুক হাসলো প্রশংসা শুনে। হঠাৎ তালি বাজালো ইকবাল, বাহবা দিয়ে বলল, ওয়াও, বিয়ের 6 বছর পার হয়ে যাচ্ছে, ছেলের বয়স 3, অথচ এদের আপনি আগে যায় না। কি সম্মান, কি সম্মান! এত সম্মান তো রাজারাও তাদের বেগমকে দেয়নি। মারিয়া বলল, আমি কি করব? আমি তো ওনাকে বলি আমাকে তুমি করে বলুন, কিন্তু তার নাকি আপনি বলতে ভালো লাগে। সাদিফ নিরুদ্বেগ এসবে। মনের সুখে কাপে ঠোঁট বসালো পুনরায়। বয়স বাড়তেই শতনু ছেলেটির সৌম্যতা আরো তীব্র হয়ে উঠেছে। অমন অপচর ভঙ্গিতে সবার মধ্যে নির্ভুক স্বীকারোক্তি দিল, হ্যাঁ, কারণ আমার ম্যালেরিয়া আমার কাছে আপনিময় সুন্দর। একবার বলেছিলাম আপনাকে। মারিয়ার দ্বিরুক্তির কারণ ফুরিয়ে আসে, কিংবা বাকবিতরণ তার ইচ্ছে নেই। কপোলে ফেঁপে ওঠা কুণ্ঠা সমেত মুচকি হাসল শুধু। সত্যি বলতে সাদিফের এই আপনি সম্বোধন আর ম্যালেরিয়া ডাক তার শীত নিবারক হৃদয়টাতেও বরফ নামিয়ে আনে। ইকবালের ঠোঁটে মিটি হাসি। গলা কাহাকারি দিলেও পরপর ভীষণ সিরিয়াসভাবে শুধালো, আচ্ছা সাদিফ বাবু, মারিয়া যদি ম্যালেরিয়া হয় তবে তো তোমাকে আনঅফিসিয়াল মশা বলা উচিত। ওই যার কামড়েই এই রোগ হয় আর কি। সাদিপ অবুঝ বালকের ন্যায় বলল, কি করে বলবো বলুন ভাই, কখনো তো কাউকে কামড়ায়নি আপনার মতো। ইকবাল চোখ বড় করে ফেলল, হতবুদ্ধি হয়ে বলল, এই আমি আবার কাকে কামড়ালাম সেটা তো পাবলিক ভালো জানবে। যা সব দেখলাম আপনাদের বিয়ের পর। পুষ্প মাথা তুলছে না, চুপচাপ কামড় দিচ্ছে বিস্কুটে। এখানে সবাই তার সব থেকে বড় ভুল। এক একজন কি সাংঘাতিক নির্লজ্জ, কেউ কারো থেকে কম নয়। ইকবাল তখন আহত কণ্ঠে বলল, দেখেছ মাই লাভ, তোমার ধমকে আমি শুধরে গেলেও সাদিপ বাবু শুধরালো না, অথচ বেটা কি ভদ্র সাজার নাটকটাই না করছে সারা জীবন।
এখন মুখোশ থেকে আসল রূপ বেরিয়ে এসেছে। এবার তো আমার রীতিমতো চিন্তা হচ্ছে মাই লাভ, ওর ছেলে আমার মেয়ের পিছু নিয়েছে শুনলাম। সেও যদি এরকম হয়। পুষ্প কোমল কণ্ঠে বলল, থাক, যে যেমন ইচ্ছে হোক, ইকবাল তুমি অন্তত ভালো থাকো। এসব হাবিজাবি ভুংচুং কথা ছেড়ে দাও, আমার তাতেই হবে কেমন। ও শিষ্টের ন্যায় মাথা কাজ করলো। আচ্ছা। মারিয়া চারপাশে তাকিয়ে মুনিবকে খুঁজে। সাদিফ আর তার 3 বছরের ছেলে একেবারে অবিকল বাবার গায়ের রং পেয়েছে। ওই তো বাড়ির বাউন্ডারির কাছেই দাঁড়িয়ে আছে, পাশে ইকবালের 2 বছরের মেয়ে ইকরা। সেদিন আফতাবকে বলা ধূসরের কথাগুলো পুরোটা না বললেও খানিকটা বলেছে। বহু কসরত মেহনতের পর ক্যানারিগঞ্জে একটু জায়গা কিনেছিল সাদিফ। বাড়ির কাজ ধরেছে মাস 6 হবে। আপাতত 1 তলার কাজ শেষ, বাড়ি আরেকতলা ফাউন্ডেশন দিয়ে রাখা। হাতের অবস্থা ফিরলে ওটার কাজও ধরবে। ইকবাল, পুষ্প, ধূসর, প্রিয় আজকে সকালে বেড়াতে এসেছে এখানে। ধূসর এই নিয়ে দ্বিতীয়বার এমপি পদে জয়যুক্ত হয়েছে। সাদিফ এখনও রাজনীতিতে তার কাছে রইলেও অফিসিয়ালি অ্যাসিস্ট্যান্ট নেই। ছোটখাটো পুঁজি দিয়ে বছর কয়েক আগে একটা ব্যবসা খুলেছিল, সেটাই এখন বেশ রমরমিয়ে চলছে। এই নিয়েই তার দিনরাত খাটুনি। হঠাৎ চেঁচিয়ে উঠল মারিয়া, এই দেখো দেখো! সবাই তাকালো সেদিকে। ইকরার হাতের বলটা কেড়ে নিয়েছে মুনিব। মেয়েটা ঠোঁট ভাঙতে সান্ত্বনা হিসেবে মাথার পাশে ছোট্ট করে চুমু খেয়ে এলো। অবশ্য তার চুমু তার মতোই, তাতে ঠোঁটও বসেনি। কিন্তু এতে ইকরাকে খুশি করা গেল না, উল্টো ভ্যাঁ করে কেঁদে ফেলল সে। হকচকালো মুনিব। ভীতর সমুদ্র অসহায় বনে নিজেও কেঁদে ফেলল পরপর। অথচ ছেলে মেয়ের এই দুষ্টু মিষ্টি মধুর কাণ্ডে মজা পেয়েছেন বড়রা। 4জন হেসে উঠল খিলখিল করে। ইকবাল বাড়ির দিকে ফিরে চিৎকার ছুড়ল, ধূসর ওরে হতচ্ছাড়া, বের হয় এখন! কতক্ষণ ধরে বসে আছি। বন্ধুর এই ডাক সে আদৌ শুনেছে নাকি হাস্যোজ্জ্বল বিকেলের সুমধুর পল্লবে মিলিয়ে গেল আওয়াজ। একটা পরিপাটি বিছানায় নীল তাঁতের শাড়ি পরে শুয়ে আছে পিউ। বড় বড় চোখ দুটি তন্দ্রায় ঢুলছে তখন, অথচ ঘুমানোর জো নেই। পাশে নিরুত্তর কুটি কুটি হাত পা নাড়ছে 4 মাসের এক শিশু, ধূসর পিউর মেয়ে ধারা। মাঝে 5টা বছর শেষ। সে কালের অষ্টাদশী, এখন পূর্ণাঙ্গ এক নারী, কারো অর্ধাঙ্গিনী আবার কারো মা। শাড়ির প্রতিটি ভাঁজে, হাতের চিকন স্বর্ণের চুড়িতে কিংবা নাকের উজ্জ্বল এই নাকফুলটা, এই নারীত্ব প্রতি মুহূর্ত টের পায় পিউ। সাথে মা হওয়ার পর চোখের সামনে চট করে একটা বদলে যাওয়া পৃথিবী। মেয়ের শুভ্র মুখটা দেখে মুচকি হাসল সে। চোখ, নাক, ঠোঁট একদম বাবার মতো, শুধু গায়ের রং পেয়েছে ওর। তাও দেখলে মনে হবে একদম বাবার কার্বন কপি। শুয়ে মেয়ের গায়ে বুকে হাত বোলাতে বোলাতে পিউ নিজেই ঘুমিয়ে গেল। আচমকা খুব ঠান্ডা একটা হাত গাল ছুঁল তার, কপালের চুল গুছিয়ে দিল, ঠিকঠাক করে দিল মাথার নিচের বালিশটাকে। পিউর নিতে ছুটে যায় তখন, চোখ মেলল ধরফরিয়ে ধূসর ধারার গায়ে। কাঁথা টেনে দিচ্ছিল ওকে। তাকাতে দেখেই বলল, উঠলি কেন? ঘুমা। পিউয়ের ঘুম আর এলো না, বরং উবে গেল আকাশের বুকে। হরিণীর মতো টানা টানা নয়ন মেলে অনিমেষ চেয়ে রইল সম্মুখের পুরুষটির পানে। সদ্য গোসল সেরে সে ধূসর তামাদ্র শরীরে ফোঁটা ফোঁটা জলের বন্যা, মাথার ছোট চুল এলোমেলো, কতক ছেয়েছে কপালের ত্বকে। গম্ভীর চেয়ের উদাহরণস্বরূপ মুখবিবরে কি অসামান্য ব্যক্তিত্ব! বরাবরের মতন বিহস্তলতায় অন্তঃস্থল মুদে এলো মেয়েটার। তার চেয়ে থাকার ধরনের সূক্ষ্ম হাসল ধূসর। কিছু না বলে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো পিউ আলগোছে। মেয়ের পাশ হতে উঠে আসে, কাছে গিয়ে আঁকড়ে ধরে লম্বা পুরুষের চওড়া পিঠ। ধূসর মোলায়েম কণ্ঠে শুধালো, এত জার্নি করলি, ক্লান্ত লাগছে না? পিউ নিরুত্তাপ স্বীকারোক্তি। এতক্ষণ লাগছিল।
আপনাকে ধরার পর সব শেষ। ধূসর ফিরে তাকালো, মৃদুর গলা ছুঁয়ে বলে, একটু ঘুমিয়ে নে, এমনিতেই এখন বাবুর জন্যে রাতে ঘুমাতে পারিস না। ভালো কথাতেও দুষ্টু হাসলো পিউ। এমন দুষ্টুমি করলে বললো, এখন তো বাবুর জন্য পারি না, আগে তো বাবুর বাবার জন্য পারতাম না। তার বেলা ভ্রু কুচকালো। ধূসর হস্তকণ্ঠে বলল, আমি তোকে জ্বালাতাম একটু একটু অনেক। আপনার জন্যে আমি এখনো কখনো 11টার আগে ঘুম থেকে উঠতে পারিনি। সে তো মেজমা ভালো দেখে আমাকে কোনোদিন কিছু বলেনি। অন্য শাশুড়ি হলে দুর্ভোগ ছিল কপালে। ধূসরের গম্ভীর লোচন শুরু হয়েছে। ডান ভ্রু উঁচিয়ে বলল, আচ্ছা আমি জ্বালাই তাই তো? হ্যাঁ, সব সময়। ওকে এগোতে দেখে কথা থেমে গেল। মেয়েটার পিছিয়ে যেতে নিলে চট করে লতানো কোমর একটা ধরল ধূসর, টেনে একদম কাছে এনে বলল, ঠিক আছে, আমি যখন সব সময় জ্বালাই তাহলে এখন বাদ যাবে কেন? এখনো জ্বালানো উচিত। পিউ সজোরে মাথা নেড়ে বলল, না না, আমি তো মজা করছিলাম। আপনার মতো ভালো স্বামীর দুনিয়ায় দুটো আছে ধূসর ভাই। ধূসর জ্বলন্ত চোখে চাইল। আবার ভাই? নিভে গেল সে। মিনমিন করে বলল, মুখ ফসকে বেরিয়ে যায়, সরি। ধূসরের কণ্ঠে দয়াসার। সমস্যা নেই, এই দুটো ভুল যখন করেই ফেলেছিস, একটা পানিশমেন্ট না দিলে তো অবিচার করা হবে। দ্বিতীয়বারের মতো এমপি হয়েছি, জনগণের কত আশা আমার উপর। আমাকে কি এসব অবিচার করা মানায়? সেখানে তুই হলি আমার নিজের বউ, তোর পানিশমেন্টের ডোজ তো আরো করা হওয়া উচিত। পিউ কোণঠায় হাঁসফাঁস করল নীরবে। উষ্ণ মুহূর্তে মোরা এক একটি রাতের ইঙ্গিতে ফেঁপে উঠল রক্তিম গাল, প্রশস্ত বুকের মাঝে ছটফটালো বৃন্দায়। ধূসর কাঁধের ভেজা তোয়ালেটা দূরে ছুঁড়ে মারে। হাতটা একটু ঢিল হতে সুযোগ লুফে নিল পিউ। ব্যস্ত চিত্তে ছোট লাগিয়ে পালানোর প্রয়াস করলো। বিধিমাম লম্বা পায়ে এসে খপ করে ধরে ফেলল ধূসর। নিজে বিছানায় বসে ওকে টেনে কোলের উপর বসালো। পিউ মাথা নুয়ে বলল, দরজাটা কোনো রকমই চাপানো, কেউ এসে চলে আসবে। নিরুৎসাহিত সে আসুক। পিউ চুপ করে গেল। তুফান নেমেছে তার বিশীর্ণ দেহে। বিয়ের 5 বছরেও মেয়েলি এই লজ্জার জোয়ারে এতটুকু ভাটা নামেনি, বরং যতবার কাছে আসে ধূসর ভেতরটায় উথাল পাথাল চলে। এরকম কাঁপন ধরে গায়ে। ধূসরের অবাধ্য হাতের স্পর্শ দৃঢ় হতে পিউর রক্তপ্রবাহে শীতলতা বাড়ল। শিহরণে সবকিছু থমকে আসতে চাইছে, কাছে আসার মাত্রা বলল। ধূসরের উন্মুক্ত ওষ্ঠপুট পৌঁছে গেল গলার ভাঁজে। যখনই ওরা উঠে এসে রাঙা ঠোঁট চুবে আচমকা পাশ থেকে কেঁদে উঠল ধারা। চমকে তাকালো দুজনে। একটু আগের ঘুমন্ত মেয়েকে কেঁদে কেঁদে হাত পা ছুটতে দেখে দীর্ঘশ্বাস ফেলল ধূসর। বিড়বিড় করলো, আগে ছিল ইকবাল আর এখন আমার মেয়ে, এদের জন্যে আর রোম্যান্স হবে না। বারবারের শক্ত পুক্ত চিবুকের চিমসে যাওয়ার দেখে জোরে জোরে হেসে ফেলল পিউ। দম টেনে কুলহারা ঢেউয়ের মতো হাসি। ধারা অল্প কেঁদে ঘুমিয়ে গিয়েছে আবার, অথচ ধূসরের বিতৃষ্ণা নিভে যায় তরুণীর রিনঝিনি হাসিতে। বিমোহে বুঁদ হয়ে নয়নতকরণের আনাচে কানাচে কেবল বিষ্টায় আজ সেই মুষলধারা বর্ষায়। ভিজতে থাকা 15 বছরের কিশোরীর মতো এই 23 বছরের পিউ যেন একই রকম রূপসী, যে প্রথম তার নীরের বুকে তোলপাল তুলেছিল, হরণ করেছিল রাতের ঘুম। ধূসর হুট করে চুমু খেয়ে বলল পিউয়ের লালচে ঠোঁটে। থমকালো মেয়েটা, মুছে গেল হাসি। লজ্জায় রাঙা হয়ে গুটিয়ে বসলো আরো। সেই মুহূর্তে ব্যস্ততাহীন অধৈর্যরা কানের লতিতে ছুতে গেল, নিজেদের উপস্থিতির জানান দিল। আরো তীব্রভাবে ছোটখাটো চুমুর বর্ষণে চুলের ভাঁজে গলিয়ে দিল উত্তপ্ত শ্বাস। নিরেট জমাট স্বরেও সে ফিসফিস করে আওড়ায়। পৃথিবীর অপচল বাস্তবায়ন, পাখিদের গুঞ্জন কিংবা ছুটে চলা চঞ্চল স্রোতধ্বনি। ওরা গলা ছেড়ে গান গায়, নিঃস্বর্গে বলে যায়, পিউ তুই আমার হৃৎপিণ্ড অলিন্দে লালিত এক অন্তবাসিনী। সমাপ্ত।